Okay. Assalamu alaikum to everyone. Good evening. I hope all of you are fit and fine by the grace of Almighty, and I am also fine. This is our 8th free live class. In this class, I will discuss in front of you about be verb, do verb, and have verb. আমাদের ফ্রি লাইভ ক্লাসের অষ্টম লাইভ ক্লাস আজ হচ্ছে। আমরা এই ক্লাসগুলো কন্টিনিউ করব এবং এই ক্লাসগুলোর মাধ্যমে আমরা আমাদের এই ল্যাঙ্গুয়েজটা খুব শুরু থেকেই শিখতে পারবো এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা যেতে পারবো। তো যারা একেবারে ক্লাসের প্রথম থেকেই থাকবেন, আমি সবার কাছে অনুরোধ করব আমার ক্লাসটা শেষ পর্যন্ত একটু দেখবেন। আমাকে কি সবাই শুনতে পারছেন? প্লিজ ক্যান ইউ হেয়ার মি? জি, শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। ওকে, থ্যাংক ইউ। কোনো সমস্যা হলে আমাকে একটু নক দিবেন। ওকে। তো আমরা এই ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে কিভাবে শুরু করব এবং কোথায় শেষ করব, এই ভাষাটা আমরা কিভাবে শিখব এবং কাদের জন্য, বিশেষ করে এই ল্যাঙ্গুয়েজটা আমরা অনেকেই শিখতে চাই কিন্তু আমরা ঠিক সেইভাবে জায়গাটা বুঝতে পারি না যে আমরা কোন জায়গা থেকে শুরু করব। এবং এই ল্যাঙ্গুয়েজটা মূলত আজকে এখানে স্টুডেন্ট থাকেন, জব হোল্ডার, ফ্রিল্যান্সার, ইমিগ্রান্ট, সবার জন্যই কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা খুবই উপকারী। এবং আমরা অনেকেই কিন্তু ভাষাটা শিখতেছি, বিভিন্ন জায়গা থেকে শিখছি, কিন্তু শিখে কখনো আমরা এই ভাষাতে এক্সপার্ট হতে পারছি না, ফ্লুয়েন্ট হতে পারছি না। আমরা কেন পারছি না? এর কিছু নির্দিষ্ট কারণ রয়েছে। কারণটা হচ্ছে আমরা সঠিক ওয়েতে শিখি না। আমরা আজকে ইউটিউবে একটি ভিডিও দেখি, আমরা পরবর্তী দিন আরেকটা ভিডিও দেখি, কিন্তু আমরা কোনো মেন্টরের অধীনে বা আমরা কোনো টিচারের অধীনে কন্টিনিউ থাকতে পারি না, যার কারণে কিন্তু ল্যাঙ্গুয়েজটা আমরা শিখতে পারি না। এবং আমরা এই ল্যাঙ্গুয়েজটা শিখে যদি আমরা কথা না বলতে পারি তাহলে কিন্তু আসলে আমাদের শেখা এবং না শেখার ভিতরে কোনো পার্থক্য থাকে না। তো সোহাগস ইংলিশ কেয়ারে আমি সোহাগ স্যারের সঙ্গে নিয়মিত পড়াই, অনেকে আমার ক্লাস হয়তো করেছেন। এবং আপনাদের এই ফ্রি লাইভ ক্লাসগুলো এখন থেকে কন্টিনিউ করব। এবং আজকে বি ভার্ব, ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব নিয়ে কথা বলবো। তো এই যে তিনটা বিষয় আমি আপনাদের সামনে আজকে প্লেস করব, সবাই প্রথম থেকে ধৈর্য ধরে একেবারে শেষ পর্যন্ত থাকবেন। দেখবেন এখান থেকে আপনার এই সময়টা বৃথা যাবে না, অবশ্যই আপনি ভালো কিছু নিতে পারবেন। সো আই এম গোয়িং টু স্টার্ট মাই ক্লাস। সো বি অ্যাটেন্টিভ অ্যান্ড এনজয় দ্য ক্লাস। ইউজ অফ বি ভার্ব। আমরা জানি ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সের হার্টবিট। ভার্ব একটা সেন্টেন্সের হার্টবিট। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স তৈরি করতে পারি না। খুব ভালোভাবে খেয়াল করবেন। আমরা যদি সাবজেক্ট ছাড়া বাক্য তৈরি করতে চাই পারবো, অবজেক্ট ছাড়া বাক্য তৈরি করতে চাই পারবো, কিন্তু ভার্ব ছাড়া আপনি পৃথিবীতে এমন কোনো সেন্টেন্স দেখাতে পারবেন না যেখানে ভার্বের ব্যবহার হয়নি। অর্থাৎ এই ভার্বটা এত গুরুত্বপূর্ণ, যার কারণে ভার্বকে বলা হয়েছে দ্য হার্টবিট অফ এ সেন্টেন্স। হার্টবিট অফ এ সেন্টেন্স, খুব ভালোভাবে লক্ষ্য করবেন। কারণ একটা মানুষের ভিতরে যদি রুহু বা আত্মা না থাকে, সে মানুষটা হি ইজ কল্ড ডেড, সে কিন্তু মৃত বলে গণ্য হবে। একটা সেন্টেন্সের ভিতরেও কিন্তু একই বিষয়, ভার্বের ব্যবহার যদি ভুল হয়ে যায় বা ভার্ব যদি আমরা বাদ রেখে দেই তাহলে কিন্তু বাক্য হবে না। তো আমাদেরকে এটা মনে রাখতে হবে, ভার্ব ইজ কল্ড দ্য হার্টবিট অফ এ সেন্টেন্স। যে ভার্বটি অনেক ফর্মে অনেক নামে বিভিন্ন ভাবে ব্যবহৃত হয়েছে, দ্যাট ইজ কল্ড বি ভার্ব। বি এর অর্থ হচ্ছে হওয়া, থাকা বা কোনো কিছুর অবস্থান। দেখেন এই বি ভার্বের বিভিন্ন রূপ রয়েছে, বি ভার্ব বিভিন্ন ভাবে কিন্তু ব্যবহৃত হতে থাকে। তো এই বি ভার্বের আদ্যপান্ত আজকের এই ক্লাসটির মাধ্যমে আমরা জানার চেষ্টা করব। দেখেন এটা হচ্ছে ফ্রি ক্লাস, অনেকে কিন্তু এই ক্লাসে যোগদান করবে, একটু পরে ভালো না লাগলে আবার ক্লাসটা কিন্তু চলে যাবে। কিন্তু আসলে যারা শুরু থেকে শিখতে চান বা এই ল্যাঙ্গুয়েজটা শিখে স্ব স্ব সেক্টরে কাজে লাগাতে চান, অনেকে ভাবতে পারেন যে এই ক্লাসটি তো আমার জন্য না, কিন্তু না, দেখেন এই ল্যাঙ্গুয়েজ একটা অ্যাসেট, একটা সম্পদ। ইংলিশ ভাষাটা প্রত্যেকের প্রয়োজন। এখানে যারা চাকরি করছেন বিভিন্ন অফিসে, যারা হাউস ওয়াইফ রয়েছেন, যারা স্টুডেন্ট রয়েছেন, ফ্রিল্যান্সার রয়েছেন, বা যারা আইএলটিএস করে বিদেশ যেতে চাচ্ছেন, প্রত্যেকের জন্য আমার এই ক্লাসটা আমি মনে করি খুবই উপকারী হবে। তো ধৈর্য ধরে ক্লাসটা করবেন এবং আমার ক্লাসের শেষ পর্যন্ত থাকবেন, সবার কাছে আমার এই অনুরোধটুকু রইল। দেখেন বি নিজেই একটা মেইন ভার্ব, আবার ব্যবহারের উপর ভিত্তি করে এটি অনেকগুলা ফর্মে ব্যবহৃত হয়ে থাকে। বি নিজেই একটা মেইন ভার্ব, আবার ব্যবহারের উপর ভিত্তি করে অনেকগুলা ফর্মে এটা ব্যবহৃত হয়ে থাকে। যেমন বি ভার্বের যে ফর্মগুলো আছে,
সেগুলো আমরা একটু দেখে নিব। বি ভার্বের কিন্তু অনেকগুলো ফর্ম থাকে। এই বি ভার্বটার ব্যবহার আমরা জানি না, আর না জানার কারণে কিন্তু আমরা ভাষাটা ভালোভাবে কথা বলতে পারি না। ইংলিশ আমরা যেভাবে বাংলা শিখেছি ঠিক সেভাবেই কিন্তু আমরা ইংরেজি শিখবো। ভাষাটা খুবই সহজ, কিন্তু আমরা এটাকে কঠিন করে ফেলি, জটিল করে ফেলি। আমরা সঠিক পথ জানি না সেই জন্য। আপনি নতুন একটা শহরে গিয়েছেন, আপনার চাকরির পোস্টিং হয়েছে, আপনি ওই শহরের অলিগলি চিনবেন না, কিন্তু ওই শহরে আপনি 5 বছর 10 বছর থাকবেন, দেখবেন ওই শহরটা আপনার কাছে নিজের গ্রামের মতো, নিজের পাড়ার মতো, নিজের মহল্লার মতো কিন্তু পরিচিত হয়ে যাবে। তো এই ল্যাঙ্গুয়েজটাও ঠিক তাই। আপনি একটা সঠিক পথ ধরে আগান, দেখবেন কিছুদিনের ভিতরে আপনার কাছে এটা সহজ মনে হবে। এখানে অনেকেই রয়েছেন বিভিন্ন কর্পোরেট অফিসে, বিভিন্ন জবে আমরা রয়েছি, ফ্রিল্যান্সিং করছেন। তো আমরা ল্যাঙ্গুয়েজটাই কথা বলতে পারি না, আমরা আমাদের ফরেনারদের সঙ্গে, ক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগ করতে পারি না। কারণ কি? কারণ হচ্ছে আমরা ভার্বের ব্যবহার পারি না, আমরা কিভাবে বাক্য সাজাতে হয়, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমরা বুঝতে পারি না, আমরা লিঙ্কিং ভার্বের ব্যবহার জানি না। তো এই জায়গাগুলা আমরা এই ক্লাসগুলোর মাধ্যমে খুব ভালোভাবে স্পষ্টভাবে জানতে পারবো এবং বুঝতে পারবো। সো বি ভার্বের 7টা ফর্ম হয়ে থাকে। বি ভার্বের কয়টা ফর্ম হয়ে থাকে? 7টা ফর্ম হয়ে থাকে। সবাই আমার সঙ্গে সঙ্গে একটু ক্রস করবেন, একটু বলবেন, দেখবেন এই ক্লাসটা কিন্তু অনেক বেশি ইফেক্টিভ হবে। বি ভার্বের ভিতরে এখানে প্রেজেন্ট ফর্মে রয়েছে এম ইজ আর। তো প্রেজেন্ট ফর্মে কি পেলাম? এম ইজ আর। এই এম ইজ আর এর পাস্ট ফর্ম হচ্ছে অজয়, হিয়ার ইউ ক্যান সি। এন্ড পাস্ট পার্টিসিপল ফর্ম ইজ বিন, এন্ড প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ইজ বিং। এই বিনটা আমরা অনেক বাক্যের ভিতরে ব্যবহার করি আমরা, কিন্তু আমরা বুঝতে পারি না যে এই বিনটা ঠিক অ্যাকচুয়াল এর ডেরিভেশন অফ ওয়ার্ডস, এর জেনারেশন, এর উৎপত্তিটা কোথায়, এটা কিন্তু আমরা জানি না। তো এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখেন, ইট, আমি একটা ভার্ব এখানে লিখতে পারি, একটু খেয়াল করবেন সবাই। ই এ টি, ইট। ইট শব্দের অর্থ খাওয়া, তাই না? এর ভি টু ফর্ম আমরা সবাই জানি এট, এ টি ই, ইট, এট। আরেকটা রয়েছে পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন, ই এ টি ই এন, ইটেন। দেখেন ভালোভাবে খেয়াল করবো আমরা সবাই। তো ইট, এট, ইটেন, আমরা এখানে 3টা ফর্ম পেয়েছি ইট ভার্বের। ঠিক তদ্রূপ এখানে আমরা বি ভার্বের প্রেজেন্ট ফর্মের ভিতরে যে 3টা ফর্ম থাকে, এখানে ইট পেয়েছি আমরা বেস ফর্মে। তো এই যে বি ভার্বটা, এই বি ভার্বের প্রেজেন্ট ফর্মের ভিতরে 3টা ফর্ম হতে পারে। দেখেন এটাকে বলা হচ্ছে খুব ম্যাজিক্যাল ওয়ার্ড। এই বি ভার্বের অনেক ব্যবহার, ল্যাঙ্গুয়েজটাতে বি ভার্বের ব্যবহার খুব ভাস্ট। একটু ভালোভাবে লক্ষ্য করবো আমরা। এম ইজ আর, পাস্ট ফর্মে রয়েছে ওয়াজয়ার। আর পাস্ট পার্টিসিপাল যেমন এখানে ইটেন ব্যবহার করেছি না, পাস্ট পার্টিসিপালে আমরা ব্যবহার করি সেটা হচ্ছে এই ইটেনের জায়গায় বিন, বি ডাবল ই এন। মনে রাখবেন, বাংলাটা আমি বলে দেই, বয়রস্বী দন্তন্য বিন। আবার যখন প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব বা কন্টিনিউয়াস ফর্মে আমরা যখন ব্যবহার করব, তখন আসবে বিং, বয়রস্বী অনুস্বর বিং। ভালোভাবে খেয়াল করবেন। সো বি ভার্বের এই 7টা ফর্ম এবং এদের সবগুলোর মানেই হচ্ছে হওয়া, থাকা বা কোনো কিছুর অবস্থান। এর প্রত্যেকটার মানে হচ্ছে হওয়া, থাকা বা কোনো কিছু এর অবস্থান। হ্যার ইউ ক্যান সি। প্রেজেন্ট ফর্মে আমরা কি পাচ্ছি? আমি আগেই বলেছি বি নিজেই একটা ভার্ব, যার মানে হচ্ছে হওয়া, থাকা বা কোনো কিছুর অবস্থান বোঝায়। এখানে বি নিজেই প্রেজেন্ট ফর্মে ব্যবহৃত হতে পারে। আবার প্রেজেন্ট ফর্ম গুলো বলেছি এম ইজ আর, এম ইজ আর। তো দেখেন, এম দিয়ে যদি একটা বাক্য করি, এটা সাবজেক্ট হিসেবে, যেমন আই সাবজেক্ট, আই এর পরে এম বসে। সাবজেক্ট যদি আই হয় তাহলে এম বসে। একটা বাক্য বলি, আই এম আই স্টুডেন্ট, হ্যাঁ, আই এম গোয়িং টু মার্কেট, আই এম ইটিং রাইস। তো এখানে সাবজেক্ট যদি আই হয় তারপরে কিন্তু এম বসবে। সাবজেক্ট যদি ইজ হয় তাহলে তারপর কি বসবে? সাবজেক্ট যদি হি হয়, হি, সি অথবা ইট, তখন কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ইজ বসবে। যেমন হি ইজ আ টিচার, হি ইজ আ ডক্টর, শি ইজ আ হাউস ওয়াইফ। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, সাবজেক্টের জায়গায় হি, সি বা ইট বসলে তখন ভার্ব হিসাবে ইজ বসবে। সাবজেক্ট যদি আর হয়, সাবজেক্ট যদি আর হয়, সাবজেক্ট যদি উই, ইউ এবং দে হয়, তখন ভার্ব হিসাবে আর বসবে। যেমন উই আর, দে আর ইটিং রাইস, উই আর ক্যাচিং ফিশ, হ্যাঁ, উই আর টিচার্স, উই আর স্টুডেন্টস। তাহলে আমরা এখানে কি পেলাম? সাবজেক্ট আই হলে এম বসবে, সাবজেক্ট হি, সি এবং ইট হলে এখানে ভার্ব হিসাবে ইজ বসবে, এবং সাবজেক্ট যদি উই, ইউ, দে থার্ড পার্সন প্লুরাল নাম্বার হয়, তাহলে সেখানে আমরা আর এর ব্যবহার করব। দেখেন এই বি ভার্বের ক্লাসটা এখানে আজকে একটু করে যাবেন। বি ভার্ব সম্পর্কিত, আমি শুধু বি ভার্ব না, বি ভার্ব, ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব। আমি প্রথমেই বলেছি যে সোহাগ স্যার আপনাদের যে জায়গা থেকে যেখানে স্টপ করেছিল, এই ক্লাসগুলো স্যার দেখিয়েছে, কিন্তু আমি এইগুলো আপনাদের যারা বেসিকে খুবই দুর্বল, আমার ক্লাসটা একটু করবেন রেগুলার ওয়েতে। আমি যতদিন আপনাদের সঙ্গে থাকবো, আপনারাও যদি আমার সঙ্গে থাকেন, আমি এতটুকু বলতে পারি, ভার্ব সম্পর্কে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না।
দেখেন, একটা আমি প্রথমেই বলেছি, একটা মানুষের, আমার ভিতরে যদি হার্টবিট না থাকে তাহলে কিন্তু আমি বাঁচবো না। আমার মাথায় চুল না থাকলে আমি বাঁচতে পারবো, একটা হাত না থাকলে, একটা ফিঙ্গার না থাকলে একটা মানুষ বাঁচতে পারে। বাট একটা মানুষের ভিতরে যদি হার্টবিট না থাকে, হৃৎপিণ্ড আমরা যেটাকে বলি, এটা যদি হার্টবিট থেমে যায়, ইজ কল্ড ডেড। তো এখানে ভার্বের ব্যবহারটা আমরা পারি না। আমরা অনেকেই দেখবেন কথা বলার চেষ্টা করি, কিন্তু আমরা ভার্ব ধরতে পারি না। ভার্ব ইজ কল্ড দা আদার ফর্ম অফ টেন্স। ভার্ব মানেই হচ্ছে টেন্স, টেন্স মানেই হচ্ছে ভার্ব। ভার্বের পরিবর্তনকেই, ভার্বের রূপান্তরকেই টেন্স বলে। তো আমি আজকে টেন্সের দিকে যেতে চাচ্ছি না। আমি আপনাদের সামনে আজকের আমার এই ক্লাসে, 8 ফ্রি লাইভ ক্লাসে, ডু ভার্ব, বি ভার্ব এবং হ্যাভ ভার্ব, এই তিনটা ভার্ব নিয়ে কথা বলবো। যারা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন, এই তিনটা ভার্ব নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকবে না। আই হোপ অ্যান্ড আই বিলিভ ইট। তো প্রথমে আমার ক্লাসটা একটু করবেন, শেষের দিকে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা থাকে আমাকে কোয়েশ্চেন করবেন। আমি প্রত্যেকটা ক্লাসে আমার প্রত্যেকটা কোয়েশ্চেনের উত্তর দিয়ে যাব। তো এখানে দেখেন, এই তিনটা জায়গা বুঝালাম, হয়তো আপনাদের খুব বুঝতে কোনো সমস্যা হয়নি। সাবজেক্ট আই হলে এম, সাবজেক্ট হি সি ইট হলে আর ইজ, অ্যান্ড উই ইউ দে হলে আর ব্যবহৃত হবে। আমাদের মনে রাখতে হবে যে এম ইজ আর প্রেজেন্ট টেন্সের শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এবং কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বসলে মেইন ভার্ব, কন্টিনিউয়াস টেন্সে বসলে অক্সিলারি ভার্ব। এটা নিজেই একটা মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হিসাবে বসে। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অন্য মেইন ভার্বের পূর্বে অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসাবে বসে। কি বললাম? অন্য অক্সিলারি ভার্বের পূর্বে বসে, সেটা কিন্তু অক্সিলারি ভার্ব হিসাবে অথবা হেল্পিং ভার্ব হিসাবে বসে। যেমন অক্সিলারি ভার্বের একটা ব্যবহার যদি বলি, আই অ্যাম ইটিং রাইস। তো প্রথমে আমরা এটা দেখব, এখানে মেইন ভার্ব হিসেবে কোথায় অ্যাম ইজ আর বা বি ভার্ব বসেছে। হ্যাঁ, ইউ ক্যান সি, এখানে বলেছি আই অ্যাম এ ডক্টর, আমি একজন ডাক্তার। হি ইজ আ টিচার, দে আর ফার্মার্স, রহিম ইজ আ গুড বয়। ভালো করে লক্ষ্য করবেন, আই অ্যাম এ ডক্টর, এখানে দেখেন আই হচ্ছে সাবজেক্ট, এ ডক্টর এটা হচ্ছে অবজেক্ট, আর একটি মাত্র ভার্ব রয়েছে, দ্যাট ইজ কল্ড অ্যাম। পরের বাক্যেও ঠিক একই, হি ইজ আ টিচার, সে একজন শিক্ষক। এখানে কয়টা ভার্ব রয়েছে? নিশ্চয়ই একটা ভার্ব আমরা দেখতে পাচ্ছি, সেই ভার্বটা হচ্ছে ইজ। তৃতীয় বাক্যটা দেখবো, দে আর ফার্মার্স, দে আর ফার্মার্স। দেখেন এখানে এই বাক্যটা আমরা সবাই পারি, দে আর ফার্মার্স। এটা বললে এই বাক্যের ভিতরে একটি মাত্র ভার্ব রয়েছে। কয়টা ভার্ব আছে দেখেন? একটি মাত্র ভার্ব আছে, সেই ভার্বটা হচ্ছে আর। তো এখানে কিন্তু বি ভার্বের ভিতরের যে প্রেজেন্ট ফর্ম গুলা, এই অ্যাম ইজ আর, এটা কিন্তু এখানে মেইন ভার্ব হিসাবে বসেছে। দেখেন, আপনি যখন অফিসে চাকরি করছেন, আমি যখন স্কুলে আমার স্টুডেন্টদেরকে আমি টিচিং দেই, তখন তারা আমাকে স্যার বলে সম্বোধন করে। আমি যখন বাসায় যাই, আমার ছেলে বা আমার মেয়ে আমাকে তখন বাবা বলে ডাকে, কেউ আমাকে মামা বলে, কেউ আঙ্কেল বলে, অন্য নামে, অন্যভাবে আমাকে কেউ অভিহিত করে। আমি ব্যক্তি কিন্তু একজন। মনে রাখবেন, এখানে বি ভার্বটাও কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এটা বসতে পারে। তো এখানে কিন্তু মেইন ভার্ব হিসাবে বসেছে দে আর ফার্মার্স। কি বললাম? দে আর ফার্মার্স। রহিম ইজ আ গুড বয়, রহিম একজন ভালো ছেলে। এখানে একটি মাত্র ভার্ব রয়েছে, ইজ। তো এই যে অ্যাম ইজ আর এতক্ষণ আমরা দেখলাম মেইন ভার্ব হিসাবে বসেছে, এখন দেখবো কিভাবে এটা অক্সিলারি ভার্ব হিসাবে বসে। এই সেন্টেন্স গুলাকে আমি যদি আবার নেগেটিভ, দেখেন অক্সিলারি ভার্বের জায়গাটা আমরা একটু পরে দেখি। এখন আমরা নেগেটিভ, আমরা কথা বলতে পারি না স্পন্টেনিয়াসলি। দেখবেন আমাদের প্রত্যেকের একটা সমস্যা রয়েছে। সমস্যাটা হচ্ছে কি, আমরা যখন কথা বলি, আমরা ইংলিশে যখন কোনো অ্যাড্রেস দিতে যাই, আমরা প্রেজেন্টেশন দিতে চাই, দেখবেন প্রত্যেকের একটা কমন সমস্যা হচ্ছে, আমরা 2 থেকে 3, 4, 5টি সেন্টেন্স বললে আমাদের ভিতরে আর কোনো কথা আসে না। এই যে ঠিক বাংলাতে যেভাবে বলছি, সেভাবে কিন্তু আমরা ইংলিশে কথা বলতে পারি না। হোয়াই? হোয়াটস দ্য রিজন? এর রিজনটা হচ্ছে, আমরা বাক্যকে স্প্যান্ড করতে পারি না, আমরা বৃদ্ধি, আমরা বাড়াতে পারি না। একটা বাক্য দেখেন, এই সেন্টেন্স গুলাকে আমি যদি নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে চাই, তাহলে শুধুমাত্র এই বিভার গুলোর সাথে নট বসালে নেগেটিভ হয়ে যায়। দেখেন, এই একটা ফ্রি ক্লাসের মাধ্যমে আপনারা আমার ক্লাসগুলা, সোহাগ স্যারের ক্লাসগুলো একটু যাচাই করবেন। এখানে অনেকেই আছেন বিভিন্ন জায়গায় পেইড কোর্সের ক্লাস করে আসছেন, অনেকে অলরেডি বিভিন্ন জায়গায় ক্লাস করছেন, কিন্তু আমার একটি ক্লাস দেখবেন, অন্য জায়গার সঙ্গে একটু তুলনা করবেন। আমি এই জন্য বলছি, যতটা পরিশ্রম করে আমার ভিতরে যতটা আছে সবটুকু নিংড়িয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো একটু ধৈর্য ধরে, আমার ছোট্ট একটু অনুরোধ থাকবে, আমার ক্লাসটা শেষ পর্যন্ত সবাই একটু থাকবেন। তো দেখেন কিভাবে আমরা ছোট ছোট বাক্যকে বড় করতে পারি, এবং একটা বাক্য থেকে আমরা অনেকগুলো বাক্য, ওই যে বললাম না, আমরা কথা বাড়াতে পারি না, আমরা একটু বলেই কিন্তু থেমে যাই। তখন আমাদের এই কথাগুলো আমরা বাড়াতে পারি না, যার কারণে আমরা কিন্তু আর বেশি দূর আগাতে পারি না। এর কারণটা হচ্ছে, আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি না, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ করতে পারি না, ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে পারি না। তো আমরা একটা সেন্টেন্সকে কিভাবে 4 ভাবে কনভার্ট করতে পারি, সেই জায়গাটা আমরা দেখবো। অর্থাৎ অ্যাফার্মেটিভ করব, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব,
নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ করব, দেন ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ করব। সেটা কিভাবে করব সেই জায়গাটা একটু দেখাই। এই সেন্টেন্স গুলাকে যদি দেখেন, আমি আরো একটা কথা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি। অনেকেই কিন্তু আমরা এখানে জব করি, আমরা ছোটবেলা থেকে ল্যাঙ্গুয়েজটা শিখে এসেছি, গতানুগতিক ধারায় আমরা লেখাপড়া করে একটা চাকরিও আমরা পেয়ে গেছি। কিন্তু আমরা যদি বলা হয় যে আমার একটা কুকুর আছে, না আমার একটা কুকুর, আমার পিতা একজন শিক্ষক ছিল, এবং এইটাকে যদি বলা হয় যে আমার পিতার একটি কুকুর ছিল, তো এটা আমি আমার এক পেইড ব্যাচের একটা স্টুডেন্টকে বললাম যে আপনি বলেন তো আমার পিতার একটা কুকুর ছিল, তখন সে কি বললো জানেন? এটা শুনলে আসলে খুবই কষ্ট লাগে। তখন সে বলল যে মাই ফাদার ওয়াজ এ ডগ, মাই ফাদার ওয়াজ এ ডগ। দেখেন আমাদের বেসিকের সমস্যাটা কোথায়, আমি কথাটা কেন বলছি, এই সেন্টেন্সটা কেন বললাম। তো আমি বললাম কি যে মাই ফাদার ওয়াজ এ ডগ, এটার বাংলা অর্থ কি তুমি বলো তো? বললো স্যার আমার পিতার একটি কুকুর ছিল। আমি বললাম কিভাবে এটা হয়? বললো স্যার ওয়াজ মানে তো ছিল, যেমন আই ওয়াজ এ ডক্টর, হ্যাঁ, আই ওয়াজ এ টিচার। তো এইখানে আমি নিজে আছি, নিজে ছিলাম, এইটা তো কি অজ হবে নাকি হ্যাড হবে? অর্থাৎ আমি নিজে ছিলাম, তখন কিন্তু এখানে পাস্ট টেন্সে ওয়াজ এর ব্যবহার করতে হয়। আমি একজন শিক্ষক ছিলাম, আই ওয়াজ এ টিচার। আমি একজন উকিল ছিলাম, আই ওয়াজ অ্যান অ্যাডভোকেট। কিন্তু যখন বলবো যে আমার একটা কুকুর ছিল, আমার পিতার একটা কুকুর ছিল, বলেছে মাই ফাদার ওয়াজ এ ডগ, এটার বাংলা অর্থ দাঁড়াইতো যে আমার পিতা একজন কুকুর ছিলেন। আমার পিতা একজন কুকুর ছিলেন, এটা কি কখনো সম্ভব? ইজ ইট পসিবল? তো এটা কি হবে, মাই ফাদার হ্যাড এ ডগ। তো ওই স্টুডেন্ট জানে না হ্যাড শব্দের অর্থ কি, আবার অস শব্দের অর্থ কি, যার কারণে সে কিন্তু এই জায়গাটায় কনফিউজড হয়ে গিয়েছে এবং বাক্যটা সে ভুল করে বসেছে। তো এই যে বেসিকের জায়গাটা খুবই সিম্পল একটা সেন্টেন্স, যে আমার পিতার একটি কুকুর ছিল। তো এই যে বেসিকের জায়গাটা, আমরা লেটার পারি না, আমরা অ্যালফাবেট পারি না, আমরা ওয়ার্ড পারি না, আমরা সিলেবল পারি না। এইগুলো না পেরে আমরা প্রথমেই চলে যাই ন্যারেশনে, আমরা চলে যাই প্যাসিভ ভয়েসে, আমরা চলে যাই আদার্স যে অ্যাডভান্স লেভেলের গ্রামার গুলো আছে। আমার কথাটা একটু বিবেচনা করে দেখবেন, আমি যদি প্রথম সিঁড়িতে পা না দেই, আমি কি 10 তলা, 15 তলা, 20 তলাতে উঠতে পারবো? একটা বিল্ডিং এর লিফট নাই, আপনাকে সিঁড়ি বেয়ে উঠতে হবে। তো আপনি সিঁড়ি বেয়ে সিঁড়ি ধাপে ধাপে সিকুয়েন্স অনুসারে যদি না আগান, আপনি পারবেন না। তো আমাদের দেশের স্টুডেন্টরা, মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর ভেরি উইক ইন ইংলিশ। এর একটা অন্যতম প্রধান কারণ আমি গবেষণা করে এটা বের করেছি, সেটা হচ্ছে ছোটবেলা থেকে আমাদের বেসিকের যে জায়গাটা, এই জায়গাটা আমরা কাঁচা থেকে যাই, এবং পরবর্তীতে আমরা অ্যাডভান্স লেভেলে গিয়ে আমরা আর কিছু পারি না। তো যদি কেউ বেসিকের এই জায়গাটা ভালোভাবে শিখতে চান, আমার এই ফ্রি ক্লাসগুলো একটু করবেন, দেখবেন আপনাদের এই যে মনের যে প্রশ্নগুলা, কেন ইংরেজি পারি না, কেন আমরা এই ভাষাটায় কথা বলতে পারি না, হোয়াটস দ্য বেসিক রিজন, এই বেসিক রিজনটা আপনারা জানতে পারবেন। তো আমি কাম টু দা পয়েন্ট প্লিজ। এখানে কি বললাম? ইউ আর ভেরি হ্যাপি। দেখেন, ইউ আর নট ভেরি হ্যাপি, ইউ আর ভেরি হ্যাপি, ইউ আর নট ভেরি হ্যাপি, এই জায়গাটা আমার মনে হয় একজন প্রাইমারি স্টুডেন্টকে সে বুঝালে পারবে, আপনারা অবশ্যই বুঝবেন। কি বললাম? ইউ আর ভেরি হ্যাপি, এটা আমরা সবাই বুঝতে পারি, তুমি খুব সুখী। তো এই বাক্যটাকে নেগেটিভ করার সময় এখানে আমি কিন্তু কোনো রকেট সায়েন্স, এখানে কঠিন কোনো বিষয় এখানে আমি করিনি। কি করলাম? ইউ আর ভেরি হ্যাপি, ইউ আর নট ভেরি হ্যাপি। এখানে বলেন তো আমি কি যোগ করেছি, অতিরিক্ত কি দিয়েছি? এখানে একটা বিষয় আমি একটু দিয়েছি, সেটা হচ্ছে ইউ আর ভেরি হ্যাপি। আর এই যে অক্সিলারি ভার্বটা, এই আর, এই আর এর পরে শুধু আমি একটা অতিরিক্ত নট যোগ করেছি। আর এর পরে আমি কি যোগ করেছি? নট যোগ করেছি। এইবার দেখেন, আর ইউ ভেরি হ্যাপি, এই বাক্যটা কি হলো বলেন তো? এই বাক্যটা কিন্তু দেন ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক হয়ে গেল। ইউ আর ভেরি হ্যাপি, হ্যার ইউ ক্যান সি। এইটা যখন আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করব তখন কি হবে? আরএন্ট ইউ ভেরি হ্যাপি, আরএন্ট ইউ ভেরি হ্যাপি। দেখেন এখানে আমি কি করেছি, প্রথম থেকে বলি, ইউ আর ভেরি হ্যাপি, এই বাক্যটা অ্যাফার্মেটিভে রয়েছে, অ্যাসার্টিভে রয়েছে। এই বাক্যটাকে যখন আমি নেগেটিভ করব, ইউ আর ভেরি হ্যাপি, বলা হচ্ছে কোনো বাক্যে যদি বি ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব থাকে বা বি ভার্ব, এই বি ভার্বের পরে শুধু একটা নট যোগ করলে বাক্যটা নেগেটিভ হবে। এখন দেখেন, আমি মনে করি যে এখানে আপনি একজন ইয়াসিন সাহেব, আপনি 1000 ইংলিশ সেন্টেন্স আপনি জানেন, আমি ধরে নিলাম সাপোজ 1000 বাক্য। এই 1000 বাক্যকে সেকেন্ডের ভিতরে 2000 বাক্য করে দেওয়া যায়। কিভাবে? আপনি জানেন ইউ আর ভেরি হ্যাপি, ইউ আর ইউ আর ক্লেভার, ইউ আর এ টিচার, ইউ আর এ ফার্মার, এই ধরনের যে বাক্যগুলো, এরকম 1000 বাক্য আপনি জানেন। এই 1000 বাক্যকে আপনি মুহূর্তের ভিতরে 2000-এ রূপান্তর করতে পারবেন। কিভাবে? এখানে এই যে অক্সিলারি ভার্বটা বা বি ভার্বটা রয়েছে না, এখানে অক্সিলারি ভার্ব না, এটা মেইন ভার্ব। এই বি ভার্বের পরে শুধু নট যোগ করলে, বি ভার্বের পরে শুধু নট যোগ করলে বাক্যটা নেগেটিভ হবে।
তাহলে আপনি এই ধরনের 1000 সেন্টেন্স আপনি যদি জানেন, মুহূর্তের ভিতরে 2000 হয়ে গেল। ইউ আর ভেরি হ্যাপি, ইউ আর নট ভেরি হ্যাপি, ইউ আর এ টিচার, ইউ আর নট এ টিচার, ইউ আর অ্যান অ্যাডভোকেট, ইউ আর নট অ্যান অ্যাডভোকেট। দেখেছেন? তাহলে এখানে আমি আর এর পরে শুধুমাত্র নট যোগ করেছি। এইবার এই বাক্যটা আমি তো 1000 থেকে 2000 করলাম, এই 2000কে আমি 3000-এ রূপান্তর করতে পারি। কিভাবে? সিস্টেমটা খুবই ইজি। দেখেন, আর ইউ ভেরি হ্যাপি, এখানে আমি কি করেছি, দেখেন এখানে লিখেছি ইউ আর ভেরি হ্যাপি। এই বাক্যে একটা বি ভার্ব ছিল আর, এই বি ভার্বটাকে সবার শুরুতে, সেন্টেন্সে একেবারে শুরুতে বসিয়ে দিয়েছি। আর ইউ ভেরি হ্যাপি, আর ইউ ভেরি হ্যাপি, তুমি কি খুব সুখী? দেখছেন, আর ইউ ভেরি হ্যাপি, তুমি কি খুব সুখী? তাহলে এই বাক্যটা আমরা কি পারবো? অবশ্যই পারবো। কিভাবে পারবো? এই যে বি ভার্বটা, এটাকে সবার প্রথমে আনতে হবে। তো এই ধরনের যত বাক্য আছে, যত বাক্যের ভিতরে বি ভার্ব থাকে, ওই বি ভার্বটার পরে নট বসালে নেগেটিভ হয়ে যায়। ওই বি ভার্বটা সবার প্রথমে আনলে বাক্যটা ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক হয়ে যায়। এবার দেখেন, আরএন্ট ইউ ভেরি হ্যাপি, তুমি কি খুব সুখী নও? তো এই বাক্যটা কিভাবে করলাম? আমার এই তৃতীয় নাম্বারের বাক্য, ইন্টারোগেটিভ বাক্যটা করেছি আর ইউ ভেরি হ্যাপি, আর এই বাক্যটাকে করলাম আরএন্ট ইউ ভেরি হ্যাপি। অর্থাৎ এই আর এর সঙ্গে শুধু একটা নট যোগ করে আমি এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করলাম। অর্থাৎ আমার এই চারটা বাক্য থেকে আমি ব্যাখ্যা করলে কি দাঁড়ায়? প্রথম বাক্যটা হচ্ছে অ্যাফার্মেটিভ একটা বাক্য, ইউ আর ভেরি হ্যাপি। এই বাক্যটাকে নেগেটিভ করলাম, ইউ আর নট ভেরি হ্যাপি। এই বাক্যটাকে আমি ইন্টারোগেটিভ করলাম, আর ইউ ভেরি হ্যাপি। এই বাক্যটাকে আমি নেগেটিভ ইন্টারোগেটিভ করলাম, ওই আর এর সঙ্গে আমি শুধু নট যোগ করেছি, আরএন্ট ইউ ভেরি হ্যাপি, আরএন্ট ইউ ভেরি হ্যাপি। এখন দেখেন, আমরা এই যে একটু আগে আমি একটা কথা বলেছি না, যে আমরা অল্প কিছু জিনিস, অল্প কিছু বিষয় শিখে এই ল্যাঙ্গুয়েজটাতে আমরা কথা বলতে পারি, স্পন্টেনিয়াসলি কথা বলতে পারি। দেখেন, এই যে 12টা টেন্স আছে না, আমরা কথা বলতে গেলে একটু চিন্তা করে দেখবেন 12টা টেন্স প্রয়োজন হয় না। পাস্ট পারফেক্ট টেন্স, ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল, ডাক্তার আসার পর রুগীটি মারা গেল। আচ্ছা, একটা বিষয় একটু চোখ বন্ধ করে আপনারা কল্পনা করে দেখেন তো, এই পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহারটা সারা দিনের ভিতরেও কি আমরা একবারও করি? একবারও কি আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করি? আমার মনে হয় না, করা লাগে না। তো এখানে 6 থেকে 7টা টেন্স জানলে আমরা এই ল্যাঙ্গুয়েজটা খুব ভালোভাবে শিখতে পারি। সেই 7টি টেন্স কি কি, এটা আমি আগামী ক্লাসে টেন্সের উপরে ক্লাস নিব, তখন আমি দেখাবো। তো এখানে আমরা এই যে বি ভার্বের একটা ব্যবহার আপনাদের দেখালাম, ইউ আর ভেরি হ্যাপি। এখন এই জায়গাটাতে, এই এখান থেকে প্র্যাকটিক্যালি আপনাদের শিখাই কিভাবে। দেখেন, ইউ আর ভেরি হ্যাপি, এই বাক্যটাকে আমি চেঞ্জ করে দিব। কিভাবে চেঞ্জ করে দিব? এখানে আমি যদি এই বাক্যটাকে আমি এখানে একটু লিখে দিতে পারি, দেখেন, আই, সবাই একটু ভালোভাবে খেয়াল করবেন, আই এম আ স্টুডেন্ট, STUDENT। দেখেন, এখানে একটা বাক্য লিখেছি, আই এম এ স্টুডেন্ট, তাই না? এখন এই যে বাক্যটা আমি লিখেছি, ঠিক একই নিয়মে, নিয়মটা ঠিক রেখে এটাকে কিন্তু আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারবো। হ্যাঁ, নেগেটিভ থেকে আমরা ইন্টারোগেটিভ করতে পারবো, ইন্টারোগেটিভ থেকে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করতে পারবো। কিভাবে? দেখেন, এই জায়গাটা আমরা একটু খেয়াল করব। আই এম স্টুডেন্ট, এখানে আমরা নেগেটিভ করতে গেলে আই এম নট এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র নই বা আমি একজন ছাত্র হই না। এটাকে যখন আপনি ইন্টারোগেটিভ করবেন, প্রশ্নবোধক, তখন এই যে বলেছি অক্সিলারি ভার্বটা বা বি ভার্বটা প্রথমে আনবো, অ্যাম আই এ স্টুডেন্ট, অ্যাম আই এ স্টুডেন্ট। আর যখন আমরা এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করব, তখন অ্যামেন্ট আই আই স্টুডেন্ট বা এইন্ট আই আই স্টুডেন্ট। অ্যাম নট কে এইন্ট বলা হয়, ট্যাগ কোশ্চেনে দেখবেন এটা ব্যবহার করা হয়। তো এই যে একটা ছোট্ট নিয়ম দেখালাম, এই নিয়মটার মাধ্যমে দেখেন আমরা কত কিছু শিখতে পারলাম। যে একটা বাক্যকে, আমার মনে হয় এই যে যতটুকু আমি 5 মিনিট কথা বললাম, পৃথিবীর কোনো বাক্য যেখানে বি ভার্ব রয়েছে, এই বাক্যকে আপনি নেগেটিভ করতে পারবেন, ইন্টারোগেটিভ করতে পারবেন এবং নেগেটিভ ইন্টারোগেটিভ করতে পারবেন, কোনো সমস্যা ছাড়া। কোনো সমস্যা ছাড়া আপনি এই জায়গাটা এই 4টা ভাবে কনভার্ট করতে পারবেন। সেই 4টা সিস্টেম হচ্ছে কি কি? একটা বাক্যকে আপনি কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করবেন, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ করবেন, এবং ইন্টারোগেটিভ থেকে কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ করবেন। আমি এই পর্যন্ত যা কিছু বোঝালাম, আপনারা কি বুঝতে পারছেন? এখানে প্লিজ লেট মি নো দ্যাট একটা বাক্যকে কিভাবে আমরা 4 ভাবে কনভার্ট করতে পারি, এতটুকু কি বুঝতে পারছেন বিভাগ সম্পর্কে? হ্যাঁ, জি স্যার, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বলেন, হ্যাঁ, কোথায় বুঝতে পারেননি? লাস্টের টুকু যেটা বুঝিয়েছেন সেটা বুঝতে পারিনি। বুঝিনি? লাস্টের টুকু যেটা বুঝিয়েছেন সেটা বুঝতে পারিনি। আচ্ছা, অবশ্যই, থ্যাংক ইউ, আমাকে এইভাবে একটু ইনফর্ম করবেন। আমি লাস্টে যে কথাটা বলেছি, লাস্টের কথাটা বলেছি এই জায়গায়, যে একটা বাক্যকে
যখন আমরা এই চারটা ভাবে কনভার্ট করা শিখবো, অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ, অ্যান্ড ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ, ঠিক একই নিয়ম ব্যবহার করে আমরা এই বাক্যগুলোকে একটু চেঞ্জ করব। নিয়মটা আমরা দোকানে গিয়ে অনেক সময় দেখবেন ড্রেস কিনতে গিয়ে বলি না, যে একই ডিজাইন কিন্তু কালার আলাদা হবে, একটু ভিন্ন কালার দেখান। সেম ডিজাইনের ভিতরে ভিন্ন কালার, অর্থাৎ এখানে ইউ আর ভেরি হ্যাপি, ইউ আর নট ভেরি হ্যাপি, আর ইউ ভেরি হ্যাপি, আর নট ইউ ভেরি হ্যাপি, এই যে কথাগুলো বললাম না, এই কথাগুলো থেকে এই সেন্টেন্সটা আমি শুধু চেঞ্জ করে দিয়েছি, আই এম এ স্টুডেন্ট। এইটা দিয়ে আপনারা চারটে বাক্য করবেন। এখানে আমি আরো লিখতে পারি, আপনারা এখানে হোমওয়ার্ক হিসেবে এই কাজগুলো নিতে পারেন। কাজ করে যদি আপনারা করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপে বা এখানে আপনারা গ্রুপে সেন্ড করবেন, এগুলো আমি দেখে দিব। এইভাবে কিন্তু এখানে হোমওয়ার্ক নিতে হয়। হোমওয়ার্ক না নিলে দেখেন ফ্রি ক্লাসের একটা সমস্যা কি হয় জানেন, ফ্রি ক্লাসটা এখানে অনেকে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে, কিন্তু আমাদের যে পেইড কোর্স গুলো থাকে না, পেইড কোর্সে যখন স্টুডেন্টরা ভর্তি হয়, তখন কিন্তু একটা দায়বদ্ধতা থেকে যায় যে স্যার রেগুলার এই টাইমে ক্লাস করাবে, আমার এই টাইমে ক্লাস করতেই হবে। এই যে আজকে আমার কাছ থেকে একটু শিখে যাচ্ছেন, আগামীকাল আপনি ইউটিউবে অন্য কোনো স্যারের একটা ভিডিও দেখবেন, পরবর্তী দিন তৃতীয় কোনো ব্যক্তির একটা ভিডিও দেখবেন। এই বিভিন্ন জায়গায় যেতে যেতে একটা কন্টিনিউ না করার কারণে এই ল্যাঙ্গুয়েজটা আমরা শিখতে পারি না। আমার কথাটা সত্য কি মিথ্যা একটু যাচাই করে দেখবেন। এখান থেকে একটু দেখছি, ওখান থেকে দেখবেন, কোনো ডক্টরের অধীনে যদি আপনি কন্টিনিউ না করেন মেডিসিনটা, রোগটা সারার সম্ভাবনা কিন্তু খুবই কম থাকে। এখানে আমার ক্লাসে আনার জন্য আপনাদের কথাটা বলছি না, আপনারা যেখানেই করেন না কেন কোর্স, যে স্যারের কাছেই কোর্স করেন না কেন, একটা মেন্টরের অধীনে দীর্ঘ অন্তত 2 থেকে 3 মাস একটু ক্লাস করার চেষ্টা করবেন। আমার কাছে কোর্স করতে হবে না, আপনারা যেখানেই করেন কোর্সটা একটু কন্টিনিউ করবেন। ইউটিউবে আজকে আপনি বি ভার্বের একটা ক্লাস দেখলেন, পরের দিন প্যাসেজ নারেশনের একটা ক্লাস দেখলেন, প্যাসিভ ভয়েসের একটা ক্লাস দেখলেন, এভাবে আপনি আগাতে পারবেন না। এই ল্যাঙ্গুয়েজটা কিছুটা ধারাবাহিক নাটকের মতো, অর্থাৎ আজকে আপনি দেখলেন, মাঝখানে আপনি 2টা দিন দেখবেন না, পরের দিন আপনি যখন টেলিভিশনের সামনে বসবেন, দেখবেন আপনি আর কিছু বুঝতে পারছেন না। তো আজকে যারা আমার এই ক্লাসটা দেখছেন, আগামীকালও ক্লাসটা করবেন, দেখবেন টেন্সের উপরের একটা ক্লাস থাকবে, পরবর্তী দিন প্যাসিভ ভয়েসের উপর একটা ক্লাস থাকবে, পরবর্তী দিন মডাল সেমি মডালের একটা ক্লাস নিব। এই ধারাবাহিকভাবে যখন 3টা 4টা ক্লাস আমার করবেন, দেখবেন যে আপনার যে জড়তাটা ছিল ল্যাঙ্গুয়েজের উপরে, যে ভয়টা ছিল, এটা অনেকাংশে দূরীভূত হবে। আমরা এখানে যারা স্টুডেন্ট রয়েছি বিভিন্ন একাডেমিক কোর্সের, 9 10 ইন্টারমিডিয়েট বা ডিগ্রি বা অনার্স লেভেলের, তারা কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারি না। আমরা, আমি যদি বলি বুক ফেয়ার সম্পর্কে একটা রচনা লিখো, বা মাই গার্ডেন বা মাই প্যারেন্টস সম্পর্কে কিছু লিখো, তখন আমরা লিখতে পারি না। হোয়াই? এর কারণটা হচ্ছে কি, আমরা সাবজেক্ট ধরতে পারি না, আমরা টেন্স আইডেন্টিফাই করতে পারি না, যার কারণে কিন্তু আমরা লিখতে পারি না। আমি যদি বলি যে গতকাল আপনি বই মেলায় গিয়েছিলেন আপনার একজন ফ্রেন্ডের সঙ্গে, তো আপনি কি কি দেখেছিলেন, এই বুক ফেয়ারের উপরে একটা প্রেজেন্টেশন দেন, তো আপনি কোন টেন্সে কথাটা বলবেন, এটা কিন্তু আমরা বুঝতে পারি না। তো যেহেতু আমি বলেছি গতকাল আপনি বই মেলায় গিয়েছিলেন বা গত সপ্তাহে গিয়েছিলেন, এখানে কিন্তু আপনাকে কথাগুলো সব পাস্ট টেন্স ব্যবহার করে বলতে হবে, যে ইয়েস্টারডে আই ওয়েন্ট টু দ্য 21শে বুক ফেয়ার, 21শে বই মেলা, উইথ মাই ফ্রেন্ডস। Then I bought some books. The books all were story books, funny books, and the books of many kinds of poems. সেখানে গল্পের বই ছিল, বিভিন্ন কবিতার বই ছিল, বিভিন্ন রকমের বই আপনি কিনেছিলেন। এই যে আই বট সাম বুকস, আমি কিছু বই কিনেছিলাম, এই বাক্যটা আপনি কিভাবে সাজাবেন, এটা আপনি কিভাবে মনে মনে বুঝবেন যে আমি এই টেন্স ব্যবহার করে করব? এইটা জানতে গেলে আপনাকে প্রথমে টেন্স ধরতে হবে, আপনাকে টেন্সের ক্লাসগুলা করতে হবে, যে কিভাবে পাস্ট টেন্স ব্যবহার করে বাক্য গঠন করতে হয়। পাস্ট টেন্সের ভিতরে আবার 4 প্রকার রয়েছে, পাস্ট টেন্সটা কিন্তু 4 ভাই: পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই টেন্সের গঠন প্রণালীটা যখন আপনি জানবেন, বাংলা বাক্যে ক্রিয়ার শেষে কি কি দেখে আপনি চিনবেন যে এটা পাস্ট ইনডেফিনিট না পাস্ট কন্টিনিউয়াস। তো আমরা এই ফ্রি হ্যান্ড রাইটিং দেখেন স্কিল, এখানে ইংলিশ এই ল্যাঙ্গুয়েজটায় 4টা স্কিল আমাদেরকে ডেভেলপ করতে হবে: রিডিং স্কিল, রাইটিং স্কিল, লিসনিং স্কিল, অ্যান্ড স্পিকিং স্কিল। তো এই 4th নাম্বারের যে স্কিলটা, স্পিকিং স্কিল, এই জায়গাটাতে আমরা খুবই দুর্বল। অনেকেই আমরা স্কুল কলেজের টিচার, আমরা অনেকদিন থেকে ইংলিশে প্রাইভেট পড়াচ্ছি, টিউশনি করতেছি, বিভিন্ন কোচিং প্রফেশনের সঙ্গে জড়িত রয়েছি, বাট উই ক্যান নট স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি লাইক দ্য নেটিভ স্পিকার। হোয়াটস দ্য রিজন? এই রিজনটা হচ্ছে আমাদের কিন্তু প্র্যাকটিস করা হয় না। তো আমাদের পেইড ব্যাচেরও কিন্তু বিভিন্ন স্পোকেনের কোর্স থাকে, মাত্র 1.5 মাস 2 মাসের ভিতরে আপনি ফ্লুয়েন্ট হতে পারবেন। সেখানে একজন মেন্টরের অধীনে আমি আপনাদের বিশেষ করে শুক্র শনিবার বা সপ্তাহের একটা রুটিন করে সেখানে আপনাদেরকে শুধু স্পোকেন করানো হবে। সেখানে গ্রামার ঠিক রেখে কিছু গ্রামারের রুল জানিয়ে দেওয়া হবে, সেইভাবে আপনি স্পোকেন করতে পারবেন 2 থেকে 3 মাসের ভিতরে ফ্লুয়েন্টলি। আপনি দেখবেন আমরা অনেকে কথাও বলতে পারি, কিন্তু
ইউকে তে যারা থাকে, অর্থাৎ ইউকের যে তাদের যে অ্যাকসেন্টটা ব্রিটিশ অ্যাকসেন্ট বলা হয়, আমেরিকান অ্যাকসেন্ট, এই অ্যাকসেন্টে কিন্তু আমাদের কথাটা আসে না। দেখবেন ফুটবল খেলায়, ক্রিকেট খেলায় যখন ধারাবর্ষ দেওয়া হয়, তখন কিন্তু তারা ইউকে অর্থাৎ ব্রিটিশ অ্যাকসেন্ট ব্যবহার করে। যেমন আমরা ফাদার বলি না, ব্রিটিশরা কিন্তু এই র এর জায়গায়, আর এর জায়গায় রটা উচ্চারণ করে না। আমরা অ্যাক্টর বলি, অভিনেতা, ওরা কিন্তু অ্যাক্ট, অ্যাক্ট। এই যে শব্দটা, আমরা ভেজিটেবল বলি না, দেখবেন ব্রিটিশ উচ্চারণে ওরা কিন্তু বলে ভেজিটেবল, ভেজিটেবল। তো এই যে প্রোনাউন্সিয়েশন, এটাও কিন্তু আপনারা পাবেন। তো আমরা এখানে একটা বিষয় একটু দেখব, সেটা হচ্ছে এবার আসি এই বি ভার্ব গুলো যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকবে, তখন আমরা কিভাবে এটা আনবো। হি ইজ প্লেইং ফুটবল। এখন আমরা এতক্ষণ দেখেছি যে কিভাবে বি ভার্বটা মেইন ভার্ব হিসেবে বসেছে, এখন দেখবো বি ভার্বটা কিভাবে অক্সিলারি ভার্ব হিসেবে বসছে। দেখেন, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হচ্ছে। খুব ভালোভাবে আমরা একটু খেয়াল করব। এখানে এতক্ষণ এই যে ইজ, প্রথম একটা বাক্য দেখেছিলাম যেখানে এই বাক্যটা ছিল হচ্ছে মেইন ভার্ব, কিন্তু এখানে দেখেন এটা অক্সিলারি ভার্ব হয়েছে। ওই যে বললাম না যে আমি যখন অফিস থেকে, আমার স্কুল থেকে বাসায় আসি, তখন আমার সন্তান কিন্তু আমাকে বাবা বলে ডাকছে, সে কিন্তু আমাকে স্যার বলছে না। তো আমি ব্যক্তি কিন্তু একই। এখানে হি ইজ প্লেইং ফুটবল, দে আর ড্রয়িং পিকচার, দেখেন ইজ আর এগুলা কিন্তু এখানে আর মেইন ভার্ব থাকলো না, এখানে অক্সিলারি ভার্ব হয়ে গেল। তো এই বি ভার্বটা কখনো মেইন ভার্ব হয়, আবার কখনো অক্সিলারি ভার্ব হয়। আমরা যখন প্রেজেন্ট টেন্স দেখেছি, এই যে ইউ আর ভেরি হ্যাপি, এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের একটা বাক্য, এখানে আরটা কিন্তু মেইন ভার্ব হিসেবে বসেছে। আবার যখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আসলাম, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব এর প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট, কেমন, হি ইজ প্লেইং ফুটবল। দেখেন হি ইজ প্লেইং ফুটবল, এখানে প্লেইং শব্দটা প্লে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। এই প্লেইংটা কিন্তু এখানে মেইন ভার্ব, আর এর সঙ্গে যে ভার্বটা রয়েছে এই প্লেকে হেল্প করার জন্য, সেটা হচ্ছে ইজ। এইটা ইজ ভার্বটা হচ্ছে বি ভার্বের ভিতরে থেকে এসেছে, এবং এটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। দে আর ড্রয়িং আ পিকচার, করিম ইজ ওয়ার্কিং এট এ কোম্পানি, করিম ইজ ওয়ার্কিং এট এ কোম্পানি। দেখেন এই যে ইজ ওয়ার্কিং, এখানে ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর ওয়ার্কিংটা হচ্ছে মেইন ভার্ব। এই সেন্টেন্স গুলো যখন আমরা নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে যাব, তখন আমরা এগুলোর মধ্যে যে বি ভার্ব গুলো, অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব, এদের সাথে নট বসালে নেগেটিভ, এবং এই ভার্ব গুলো সবার সামনে নিয়ে আসলে ইন্টারোগেটিভ। এই কথাগুলো কিন্তু আমি একটু আগেও আপনাদের সঙ্গে পেশ করেছিলাম। কি বলেছি দেখেন, এখানে বলা হচ্ছে এই যে বি ভার্ব, একটা বাক্য দেখাই, ইউ আর ইটিং রাইস, ইউ আর ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছ। আমি আরো একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, আমরা যখন কথা বলি তখন কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা জানবো, আর বাংলা জানলে সেটা ইংলিশে ট্রান্সলেট করতে পারবো। এমন ভাবে কিন্তু আমাদেরকে ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। দেখেন, আমরা কিন্তু অনেকেই একটা ইংলিশ সেন্টেন্স, একটা ইংলিশ ওয়ার্ড, যেমন আমরা বলি মোবাইল, আমার মোবাইলটা দাও তো, আমার মোবাইলটা হারিয়ে গেছে, আমি একটা মোবাইল কিনবো, বলি না? তো এই মোবাইলটার বাংলা অর্থ কি, একটু নিজের কাছে নিজে প্রশ্ন করে দেখেন তো, এটার বাংলা অর্থ আমরা জানি কিনা। মোবাইল শব্দের বাংলা অর্থ কি আমরা কি জানি? মোবাইলের যতগুলো শব্দ রয়েছে, প্রোফাইল রয়েছে, মেসেজ রয়েছে, সেটিংস রয়েছে, এর কোনোটার কিন্তু বাংলা অর্থ আমরা জানি না। তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমার কাছে যারা পড়বেন বা আপনারা নিজেরা যখন দেখবেন, তখন কিন্তু প্রত্যেকটা ইংলিশ ওয়ার্ড বা ইংলিশ সেন্টেন্সের বাংলা জানার চেষ্টা করবেন, এবং যেটার বাংলা জানবেন তার ইংলিশ করার চেষ্টা করবেন। ইউ আর ইটিং রাইস, দেখেন তুমি ভাত খাচ্ছ, এটাকে যখন নেগেটিভ করব, এটা খুবই সহজ একটা সিস্টেম। আমি আগেও বলেছি, এই যে অক্সিলারি ভার্ব এখানে রয়েছে আর, এই আর এর পরে নট বসালে বাক্যটা নেগেটিভ হয়ে যাবে। বাক্যটা কি হবে? নেগেটিভ হবে। দেখেন তাহলে আপনি যতগুলা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য জানেন, এই প্রত্যেকটা বাক্যের অক্সিলারি ভার্বের পরে নট বসালে ওই বাক্যটা নেগেটিভ হবে। কেমন? ইউ আর ইটিং রাইস, এখানে আমি যদি এই বাক্যটা চেঞ্জ করে দেই, আই অ্যাম ইটিং রাইস, এটা নেগেটিভ কি হবে? আই অ্যাম নট ইটিং রাইস। হ্যাঁ, আই অ্যাম প্লেইং ফুটবল, এই বাক্যটার নেগেটিভ কি হবে? আই অ্যাম নট প্লেইং ফুটবল। আই অ্যাম রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখছি, এটার নেগেটিভ কি হবে? আই অ্যাম নট রাইটিং এ লেটার। অর্থাৎ মনে রাখবেন, এই যে বি ভার্ব বা অক্সিলারি ভার্ব, এইটার পরে নট বসালে, এইটার পরে নট বসালে বাক্যটা নেগেটিভ হয়। আবার একটু বলি, এই বাক্যটা যখন এই ভার্বটা, এই যে বি ভার্ব না, ইউ আর ইটিং রাইস, এই যে এখানে একটা ভার্ব রয়েছে আর, এখানে একটা অক্সিলারি ভার্ব আছে কি দেখেন, আর। যখন আপনি ইন্টারোগেটিভ করবেন, খুব সহজ একটা নিয়ম, এই যে অক্সিলারি ভার্ব, এই যে আর, এই ভার্বটা বাক্যের শুরুতে বসালে ওই বাক্যটা প্রশ্নবোধক হয়ে যায়। অঙ্কের মতো কত সুন্দর একটা সূত্র দেখেন, ইউ আর ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছ। আপনি কাউকে জিজ্ঞাসা করতে আপনার মনে চাচ্ছে ইংলিশে, তুমি কি ভাত খাচ্ছ? আমরা অনেকের, আপনি আপনার ফ্রেন্ডের বাসায় গেলেন হঠাৎ হঠাৎ করে সকালবেলায়, তো সে ভাত খাচ্ছে, তারপরেও কিন্তু আমরা তাকে অনেক সময় বলি না, তুমি তুমি কি করছো? তখন সে বলে যে আমি ভাত খাচ্ছি। তো আপনি তাকে ইংলিশে বলতে চাচ্ছেন যে তুমি কি ভাত খাচ্ছ? বা আপনি ফোন করছেন, তখন আপনি বুঝতে পারছেন যে আমার ফ্রেন্ড সে যেন ভাত খাচ্ছে,
তো আপনি তাকে বলবেন যে তুমি কি ভাত খাচ্ছ, কি হবে? আর ইউ ইটিং রাইস? আর ইউ ইটিং রাইস? দেখেন এই যে জায়গাটা না, আর এই বাক্যটা ইন্টারোগেটিভ করলাম কিভাবে, এখানে অ্যাফার্মেটিভ বাক্যে এই যে হ্যাঁ বোধক বাক্যে এখানে আরটা ছিল হচ্ছে অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বটা আমি শুধু সবার প্রথমে এনে বসিয়ে দিয়েছি আর ইউ ইটিং রাইস, তুমি কি ভাত খাচ্ছ। আর এইটা যখন নেগেটিভ করব, নেগেটিভ ইন্টারোগেটিভ করব, তখন হবে আরএন্ট ইউ ইটিং রাইস। দেখেন একইভাবে এই ইন্টারোগেটিভ সেন্টেন্স বা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাথে একদম সেন্টেন্সের সবার শুরুতে এই দেখেন এবার কিন্তু আমি মূল জায়গাতে চলে আসছি। আপনাদের এতক্ষণ যে বিষয়টা আমি দেখাতে চাচ্ছিলাম, খুব মজার একটা বিষয়, সবাই মজা করে একটু দেখবেন। এই দেখেন ভাষাটা কিন্তু আমাদের শিখতে ইচ্ছা করে না, বা আমরা একটু দূর আগালেই আমরা কিন্তু বোরিং ফিল করি। দেখবেন আমরা যখন বই পড়তে বসি, বিশেষ করে এই গ্রীষ্মের সময় গরমকালে, দেখবেন আমাদের দুপুরবেলায় কিন্তু বই পড়তে, ক্লাসরুমে হোক বা বাসা বাড়িতে হোক, বই পড়তে বসলেই কিন্তু ঘুম আসে। কেন আসে? কারণ আমরা ওইটাতে কিন্তু মজা পাই না, ওইটাতে কিন্তু আমরা খুব বেশি ইন্টারেস্টেড হই না। তো যখন আপনি দেখবেন একটা মুভি দেখতে বসছেন, আপনার প্রিয় যে মুভিটা, ওই মুভি দেখার সময় কি কারো ঘুম পায়? নিশ্চয়ই পায় না। তো এখানে আমরা একটু মজা করে শিখবো, সেই মজাটা কি, এখন আমরা একটু মজাটা পাবো। দেখেন আরো একটু বলে রাখি, ক্লাস শেষে আপনাদেরকে আজকে প্রথম ক্লাসেই স্যার যেমন প্রেজেন্টেশন দেখিয়েছিল, আমি আপনাদের একটা মজার প্রেজেন্টেশন দেখাবো। প্রথম ক্লাস থেকে আপনারা কথা বলা শিখে যাবেন। সেটা কিভাবে শিখবেন, যারা শেষ পর্যন্ত থাকবেন তারাই কিন্তু ওই জায়গাটা দেখতে পারবেন। তো আগে আপনাকে ওই জায়গাটায় যেতে গেলে এই ভার্বটা, এই ভার্বের ব্যবহার, ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব, এটার ব্যবহার খুব ভালোভাবে দেখতে হবে। দেখেন এই ইন্টারোগেটিভ সেন্টেন্স বা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাথে ওই যে আমি বলেছি না, আমরা একটু কথা বললেই কথা ফুরিয়ে যায়, কিন্তু এখানের এই সিস্টেম গুলা যদি আপনি জানেন, আপনার কোনোদিন কথা ফুরাবে না, আপনি ঘন্টার পর ঘন্টা ইংলিশে কথা বলতে পারবেন। সেই বিষয়টা কিভাবে দেখেন, এই ইন্টারোগেটিভ সেন্টেন্স বা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাথে একদম সেন্টেন্সের সবার শুরুতে কোথায় বসাবো, একদম সেন্টেন্সের সবার শুরুতে যদি আমরা ডাব্লিউ যুক্ত ওয়ার্ড যোগ করি, যেমন হট, হাউ, হোয়েন, হোয়াই, তাহলে সেই সেন্টেন্স গুলা ডাব্লিউ যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যায়। যেমন দেখেন এই বাক্যটা একটু দেখেন, এই বাক্যটা কি করেছিলাম, ইউ আর ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছ। এই বাক্যটার ইন্টারোগেটিভ করেছিলাম, এই বাক্যটার ইন্টারোগেটিভ কি করেছি দেখেন, আর ইউ ইটিং রাইস। খুব ভালোভাবে একটু খেয়াল করবেন, এখানে প্রশ্নবোধক করেছি, এই অক্সিলারি ভার্ব বা বি ভার্ব সবার প্রথমে এনে এটাকে আমি ইন্টারোগেটিভ করেছি, আর ইউ ইটিং রাইস, তুমি কি ভাত খাচ্ছ। এইবার এই আর এর প্রথমে এই যে আর বসিয়েছি, এই আর এরও শুরুতে, একেবারে শুরুতে আমি যদি একটা ডাব্লিউএইচ ওয়ার্ড যোগ করে দেই, তাহলে সেইগুলাকে বলে ডাব্লিউএইচ যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স। সেগুলোকে কি বলে, ডাব্লিউএইচ যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স। কেমন দেখেন, আর ইউ ইটিং রাইস, এইটাকে যদি আমি এখানে একটা ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত করে দিলাম, সেই ডাব্লিউএইচ একটা ওয়ার্ড কি জানেন, এখানে দেখেন একটু বড় করে দেই, হোয়ার আর ইউ ইটিং রাইস, তুমি কোথায় ভাত খাচ্ছ। হোয়ার আর দে প্লেইং ফুটবল, এখানে আমি যদি হোয়ারটা বাদ দিয়ে দেই, বাক্যটা কিভাবে হয়, আর দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে। এইবার এইটার প্রথমে আমি একটা ডাব্লিউএইচ ওয়ার্ড, যে শব্দের শুরুতে ডাব্লিউ এবং এইচ থাকে সেইগুলাকে ডাব্লিউএইচ ওয়ার্ড বলে। আমার ডাব্লিউএইচ ওয়ার্ডের উপরে আলাদা ক্লাস রয়েছে, ইউটিউবে আমার চ্যানেল রয়েছে, যারা দেখতে চান একটু দেখবেন, প্রসেনস ইংলিশ কেয়ার, এটাতে আপনারা এগুলো পেয়ে যাবেন, অনেক ক্লাস সেখানে দেওয়া রয়েছে। তো এখানে দেখেন ডাব্লিউএইচ একটা ওয়ার্ড যোগ করেছি, হোয়ার, কি যোগ করেছি বলেন, হোয়ার। হোয়ার আর দে প্লেইং ফুটবল, আপনি কিন্তু আমরা আগে দেখেন এতটুকু শিখেছি, আর ইউ ইটিং রাইস, তুমি কি ভাত খাচ্ছ। এইটাতে যদি আমি এই এরপরে যে এর শুরুতে যদি হয় যোগ করে দেই, তুমি কেন ভাত খাচ্ছ, এটার ইংরেজি কি হবে বলেন তো, তুমি কেন ভাত খাচ্ছ বলেন, কে বলতে পারবেন। হোয়াই আর ইউ ইটিং রাইস, তুমি কেন ভাত খাচ্ছ। এইটার আগে যদি আমি হোয়াই কেটে দিই, আমি এখানে হোয়ার ব্যবহার করলাম, হোয়ার আর ইউ ইটিং রাইস, তুমি কোথায় ভাত খাচ্ছ। এখানে দেখেন ব্যবহার করেছি হোয়ার আর দে প্লেইং ফুটবল। এখানে আমি প্রথম বাক্যটা বলতে পারতাম আর দে প্লেইং ফুটবল, অথবা এই বাক্যটাকে যদি আমি অ্যাফার্মেটিভ করতাম, অ্যাসার্টিভ, কি হতো, দে আর প্লেইং ফুটবল। কি হতো বলেন, দে আর প্লেইং ফুটবল। তো এই বাক্যটাকে আমি ইন্টারোগেটিভ করেছি, আর দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে। এরপর আমি কি করলাম, এটাকে ইন্টারোগেটিভ করলাম, ডাব্লিউএইচ যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স, হোয়ার আর দে প্লেইং ফুটবল, তারা কোথায় ফুটবল খেলছে। হোয়াই আর দে প্লেইং ফুটবল, কেন তারা ফুটবল খেলছে। হাউ আর দে প্লেইং ফুটবল, তারা কিভাবে ফুটবল খেলছে। হাউ শব্দের অর্থ কিভাবে বা কেমন করে। হোয়াই আরেন্ট দে প্লেইং ফুটবল, দেখেন এটাকে আবার ডাব্লিউএইচ যুক্ত নেগেটিভ ইন্টারোগেটিভ করেছি। দেখছেন, একটা যদি আপনি পারেন তাহলে অন্যটিও আপনি পারবেন। দেখবেন আমরা যখন 9-10-এ বা ইন্টারমিডিয়েটে আমরা পড়েছি না, দেখবেন আমাদের অ্যালজেব্রা ছিল বীজগণিত। এই বীজগণিত বইতে মনে করেন চ্যাপ্টার 9,
চ্যাপ্টার আপনার অঙ্কের স্যার আপনাকে পড়াচ্ছে। তো ওই চ্যাপ্টারের প্রথম একটি বা দুইটি অঙ্ক আমাদের স্যার করিয়ে দিত, বুঝাই দিত, দিয়ে বলতো কি যে একই নিয়মে নিচে অনেকগুলো অঙ্ক রয়েছে, এখানে কোনোটায় সংখ্যা পরিবর্তন আছে, কোনোটায় উত্তর একটু ভিন্ন হবে, কিন্তু নিয়ম একই, সূত্রটা কিন্তু একই হবে, এই সূত্র দিয়ে তোমরা করে ফেলো। তো আমরা দেখবেন এই অঙ্কগুলো কিন্তু নিজেরা করতে পারতাম। তো আমি আপনাদের এখানে ঠিক অঙ্কের মতো একটা দুইটা নিয়ম একটু দেখাই দিব, আপনারা নিজেরাই দেখবেন করতে পারছেন, আপনারা নিজেরাই কথা বলতে পারছেন। দেখবেন বিভিন্ন জায়গায় আজকাল শেখার কিন্তু অভাব নেই, ইউটিউবে শত শত টিচার, শত শত চ্যানেল, কিন্তু আমরা সঠিকভাবে যদি কোনো মেন্টরের অধীনে লেগে না থাকি তাহলে আপনি কিন্তু শিখতে পারবেন না, কোথাও আপনি শিখতে পারবেন না। পেইড কোর্সেও কিন্তু আমরা অনেকে ভর্তি হই, দেখবেন 2 1 দিন 5 দিন 10 দিন ক্লাস করার পরে আমাদের ধৈর্য থাকে না, অথবা আমরা সেখান থেকে ভালো কিছু পাবো না মনে করে ফিরে আসি। কিন্তু আপনি আমার এই যে ক্লাসগুলা, ফ্রি ক্লাসগুলো একটু করে যান, আপনি একটা ক্লাস শেষে একটু বিবেচনা করবেন যে আপনি কতটুকু আজকে একটা ক্লাসের মাধ্যমে শিখতে পারলেন। তো কি বললাম, হোয়াই আর দে প্লেইং ফুটবল, কেন তারা ফুটবল খেলছে, এখানে একটা নেগেটিভ ইন্টারোগেটিভ করেছি, হোয়াই আরেন্ট দে প্লেইং ফুটবল, কি যোগ করেছি, এই হোয়াই এর পরে শুধু আরেন্ট যোগ করেছি, অর্থাৎ ওই অক্সিলারি ভার্ব বি ভার্বের সঙ্গে নট যোগ করেছি। দেখছেন এখানেও কিন্তু সেই রুলগুলো আমি দেখিয়ে এসেছি। এবার দেখেন হি ইজ ড্রাইভিং আ কার, এই বাক্যগুলো একটু মন দিয়ে দেখবেন, এখান থেকে আপনারা নিজেরা বাক্য তৈরি করতে পারবেন। হি ইজ ড্রাইভিং এ কার, এটার নেগেটিভ কি হবে, হি ইজ নট ড্রাইভিং এ কার, সে একটা গাড়ি চালাচ্ছে না। সে কি একটা গাড়ি চালাচ্ছে, ইজ হি ড্রাইভিং এ কার, এটা নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে, ইজেন্ট হি ড্রাইভিং এ কার। হোয়াই ইজ হি ড্রাইভিং এ কার, কেন সে গাড়ি চালাচ্ছে। হোয়ার ইজ হি ড্রাইভিং এ কার, সে কোথায় গাড়ি চালাচ্ছে। হাউ ইজ হি ড্রাইভিং এ কার, সে কিভাবে গাড়ি চালাচ্ছে। দেখছেন আমার মূল বাক্য কি ছিল, হি ইজ ড্রাইভিং এ কার। তো এইখান থেকে আপনাদের ছোট্ট একটা হোমওয়ার্ক আপনারা ইচ্ছা করলে নিতে পারেন, সেই হোমওয়ার্কটা হচ্ছে হি ইজ ড্রাইভিং আ কার, এইটা না লিখে আমি আপনাদের জন্য একটা লিখে দিলাম, শি, SHE, শি ইজ ক্যাচিং ফিশ, CATCHING, she is catching fish, FISH, here you can see she is catching fish। এই বাক্যটা আপনারা নিজেরা একটু করবেন, দেখি আপনারা কতটা পারেন। আগামী ক্লাসে আমাকে আপনারা ফিডব্যাক দিবেন, অথবা আমার নাম্বার দিব, হোয়াটসঅ্যাপে আপনারা করে পাঠাবেন। এই বেসিকের জায়গাটা যারা ভালোভাবে কভার করতে পারবেন, আমি তাদের জন্য খুব হলপ করে গ্যারান্টি দিয়ে বলতে পারি তারা ইংলিশে কথা বলতে পারবেন। এই বেসিকের জায়গাটা যদি না পারেন, ওই যে বললাম না, একতলার সিঁড়িতে দোতলার সিঁড়িতে পা না দিয়ে আপনি কখনো 10 তলায় উঠতে পারবেন না, কখনোই পারবেন না। তো এই যে বেসিকের দেখেন একটা বাক্য থেকে কিভাবে আমি এখানে প্রায় 8 থেকে 10টি বাক্য রয়েছে, তার আরো বেশি রয়েছে, নিচেই দেখেন এগুলো পড়া হয়নি। হয় ইজেন্ট হি ড্রাইভিং এ কার, হোয়ার হোয়েন ইজেন্ট হি ড্রাইভিং এ কার, হোয়ার ইজেন্ট হি ড্রাইভিং এ কার। এই যে বাক্যগুলো আমি করলাম, এই বাক্যগুলো আপনারা নিজেরা করতে পারবেন যদি উপরের আমার এই কথাগুলো সবাই মন দিয়ে ভালোভাবে একটু শুনে থাকেন। তো দেখেন এই যে বিষয়গুলো আপনাদের আমি বুঝাচ্ছি, এখানে আমার এই ক্লাসগুলো থেকে আপনারা কি বিন্দু মাত্র কিছু শিখতে পারছেন, বেসিকের জায়গাটাই আপনাদের যেখানে একটু ভয় ছিল সেই জায়গাটা কি দূর হবে, ভয়টা দূর করতে পারবো একটি মাত্র ক্লাস, বি ভার্বের ক্লাস থেকে। তো দেখেন এখানে ক্লাসে যারা জয়েন করেছেন, এখান থেকে আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আমি আপনাদের জন্য আনমিউট করব, ক্লাস শেষে আপনারা প্রশ্ন করতে পারবেন। আর শুধু বি ভার্ব না, একটু ধৈর্য ধরে থাকবেন, এই ক্লাসটা হয়তো একটু লং হবে কিন্তু আপনাদের এই সময়টা বৃথা যাবে না, আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি। এখান থেকে আপনারা অনেক কিছু দেখেন, এই ল্যাঙ্গুয়েজটা আমি বারবার একটা কথা বলি আমার স্টুডেন্টদেরকে, যে ল্যাঙ্গুয়েজটা শিখলে এটা একটা অ্যাসেট, একটা সম্পদ। আপনি এখানে আজকে গোল্ড কিনে রাখলেন 1 লক্ষ টাকার, 5 বছর পরে ওই 1 লক্ষ টাকার গোল্ডে আপনার 1.5 লক্ষ টাকা হবে। জমি কিনে রাখলেন, এটাতে কখনো লস হয় না, এটা কিন্তু লস প্রজেক্ট না। তো আপনি এই ভাষাটা শিখলে আপনি যদি আপনার লাইফে যদি ডেভেলপ করতে না পারেন তখন আমাকে বলবেন, আপনি নিজে শিখলে আপনার পরিবারে আপনার ছেলে মেয়ে, আপনার নাতি নাতনি, আপনি অনেকজনকে শিখাতে পারবেন এই ভাষাটা। তো এই ল্যাঙ্গুয়েজটা একটু ভালোভাবে সবাই শেখার চেষ্টা করবেন। দেখবেন আমরা যারা বিদেশ যেতে চাচ্ছি, ফ্রিল্যান্সিং করছি, অনেকেই আমার ফ্রেন্ডরাও রয়েছেন, আমার ছোট ভাই ব্রাদার রয়েছে, ফ্রিল্যান্সিং করে, তারা বায়ার পায়, কাস্টমার পায়, কিন্তু তাদের সাথে কথা বলতে পারে না, সেই বায়ারটা চলে যায়, সে যা বলে ইংলিশে এ বোঝে না, আর এ যা বলে সে তা বোঝে না। কেন জানেন, কারণ আমাদের কিন্তু এই অ্যাকসেন্টটা আমরা ঠিক করতে পারি না, ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলতে পারলেই সেই ব্রিটিশ ম্যান বুঝতে পারবে, আদারওয়াইজ সে বুঝতে পারবে না। তো আমার এই ক্লাসগুলো আপনারা করতে থাকেন, আপনারা যে কোনো বয়সের যে কোনো মানুষ এখানে যারা ক্লাস 4 5-এ পড়ছে, আমি মনে করি তাদের এই বেসিক গ্রামারটা জানা প্রয়োজন। আর যারা এখানে স্পন্টেনিয়াসলি কথা বলতে চাচ্ছেন, আইএলটিএস দিতে চাচ্ছেন, কিন্তু গ্রামার আপনারা সঠিক করতে পারছেন না, সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজে বের করতে পারছেন, এই যে বি ভার্বের একটা ক্লাস, এগুলো থেকে আমরা এগুলো কিন্তু পাবো। দেখেন এই বি ভার্বের ভিতরে আমি আরো কিছু আপনাদেরকে বিষয় একটু দেখাবো প্লিজ।
ওকে, আমরা এখানে বি ভার্বের ভিতরে দেখতে পাচ্ছি বি নিজেই, আমরা প্রেজেন্ট ফর্ম দেখেছি না, এখন একটু দেখবো বি নিজেই একটা ভার্ব যার অর্থ হচ্ছে হওয়া, থাকা বা কোনো কিছুর অবস্থান বোঝানো। এস পাস্ট প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম ইজ আর, ঠিক একই ভাবে পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়্যার। দেখেন এতক্ষণ কিন্তু আমরা প্রেজেন্ট ফর্ম নিয়ে কথা বলেছি, এখন আমরা পাস্ট ফর্মের চেহারাগুলো একটু দেখবো যে পাস্ট ফর্মের চেহারাটা কেমন হয়। অজ ওয়্যার সাধারণত উই ইউ, এই ওয়্যারটা কোথায় বসে? অজ বসে সাধারণত হি সি ইট থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে, আর ওয়্যার বসে যখন প্লুরাল হবে উই ইউ দে, এবং সমস্ত প্রকার প্লুরাল নাম্বারের সাথে ওয়্যার বসে থাকে। দেখেন আমি বি ভার পড়াচ্ছি, এর ভিতরে একটা শব্দ চলে এসেছে প্লুরাল নাম্বার। এখন এই নাম্বার কাকে বলে? নাম্বার, পার্সন, জেন্ডার। এইটাও যদি না জানা থাকে, এটা কিন্তু বেসিকেরও বেসিক, প্রি বেসিক বলে এগুলোকে। বেসিককে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা মেইন বেসিক আর একটা হচ্ছে প্রি বেসিক। তো এই নাম্বার, পার্সন, জেন্ডার, কেস, এগুলো কিন্তু আমরা 3 4 5-এ দেখবেন, আমরা যখন প্রাইমারিতে পড়তাম বিভিন্ন গ্রামার গাইড কিন্তু বাবা কিনে এনে দিত যে এই গ্রামার গুলো পড়ো, তোমার বেসিকের জায়গাটা কিন্তু সবল হবে। তো আমরা এই নাম্বারটাও কিন্তু একটু আপনারা যার যার দায়িত্ব একটু পড়ে নিবেন। আর যদি কেউ পেইড কোর্সে যারা ক্লাস করে, তারা কিন্তু একেবারে শুরু থেকে এগুলো শিখতে পারে, নাম্বার কাকে বলে, পার্সন কাকে বলে, জেন্ডার কাকে বলে, লেটার কাকে বলে। আমি যদি কাউকে এখানে প্রশ্ন করি, বলেন তো লেটার বা বর্ণ কাকে বলে, আপনি সংজ্ঞাটা দিতে পারবেন? নিজের কাছে একটু নিজে প্রশ্ন করেন তো। ওয়ার্ড কাকে বলে, ওয়ার্ড বা শব্দ। অনেকে বলে কি যে হাতে একটা তালি দিয়ে বলে স্যার এটা একটা শব্দ। নো, ওই শব্দ আর এই শব্দ তো আলাদা হলো। তো ওয়ার্ড, লেটার, অ্যালফাবেট, সিলেবল, হ্যাঁ, সিলেবল যদি না জানি তাহলে কিন্তু আমরা ডিগ্রি পারবো না। দেখবেন এখানে যদি বলা হয় গুড, বেটার, বেস্ট, কিন্তু আমি যদি একটা শব্দ বলি বিউটিফুল, আপনি কি বলবেন বিউটিফুল আর বিউটিফুলেস্ট? এটা কি বলবেন? বলা যাবে না। তো এই জায়গাগুলো আমরা কিভাবে দেখবো, এটা আমরা কিভাবে কভার করব, আমরা এই গ্রামারের ক্লাসটা খুব ভালোভাবে করলে সবকিছু আমরা জানতে পারবো। তো এখানে বলা হচ্ছে ওয়ার সাধারণত ইউ, উই, ইউ এবং দে এবং সমস্ত প্রকার প্লুরাল নাম্বারের সাথে ওয়্যার বসে থাকে। এখন আমাদের মনে রাখতে হবে যে ঠিক প্রেজেন্ট টেন্সের মতোই অজ এবং ওয়্যার শুধু পাস্ট ইনডেফিনাইট টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। পাস্ট ইনডেফিনিট টেন্সে, পাস্ট ইনডেফিনাইট টেন্সে মেইন ভার্ব হিসেবে এবং কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব। অর্থাৎ আমি প্রেজেন্ট টেন্স যা বুঝিয়ে এসেছি, যদি আপনারা মন দিয়ে বুঝে থাকেন তাহলে এখানেও বুঝতে পারবেন। কি বললাম? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ওই যে অ্যাম ইজ আর, ওইটা কিন্তু ছিল আমার মেইন ভার্ব হিসাবে। আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ওইগুলা কিন্তু অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানেও ঠিক তাই। যেমন দেখেন সাবজেক্ট প্লাস বি ভার্ব পাস্ট ফর্ম প্লাস কমপ্লিমেন্ট, এখানে কমপ্লিমেন্টের জায়গায় কতগুলো জিনিস বসতে পারে ডিটারমাইনার বসতে পারে, অ্যাডজেক্টিভ বসতে পারে, নাউন বসতে পারে। তো ওই জায়গাটা আমরা একটু পরে দেখবো। হি ওয়াজ এ গুড বয়, দেখেন হি ওয়াজ এ গুড বয়, এখানে অসটা কোন ভার্ব বলতে পারবেন? হি ওয়াজ এ গুড বয়, এখানে অসটা কিন্তু মেইন ভার্ব, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনাইট টেন্স। আই ওয়াজ এ টিচার, দেখেন ওই যে বলেছিলাম না আমার পিতার একটা কুকুর ছিল, তো ওই স্টুডেন্ট কি বলেছিল জানেন? মাই ফাদার ওয়াজ এ ডগ, মাই ফাদার ওয়াজ এ ডগ। অস কোথায় মেইন ভার্ব হয় এবং অস কোথায় অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হয়, এইটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো এই যে বাক্যটা আই ওয়াজ এ টিচার, খুব ভালোভাবে শুনে রাখেন। আই ওয়াজ এ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম, অর্থাৎ সাবজেক্ট যখন নিজে কোনো জিনিস ছিল, নিজে কোনো কিছু ছিল, এমন বুঝালে সেখানে অজয়ের বসে। যেমন আমি একজন শিক্ষক ছিলাম, আই ওয়াজ এ টিচার, আই ওয়াজ এ টিচার। কিন্তু এই বাক্যটা বলেন তো কি হবে? আমি একজন শিক্ষক ছিলাম, আই ওয়াজ এ টিচার। আর যদি বলা হয় আমার একজন শিক্ষক ছিল, অনেকের বাসায় গৃহ শিক্ষক থাকে না, টিউটর থাকে না, কোচিং টিচার থাকে না, প্রাইভেট টিচার থাকে। তো এখানে যদি বলা হয় আই ওয়াজ এ টিচার, এটার অর্থ কি? আমি একজন শিক্ষক ছিলাম, এখন শিক্ষকতার পদ থেকে আমি অবসরে রিটায়ারমেন্টে চলে আসছি। কিন্তু যদি বলা হয় আমার একজন শিক্ষক ছিল, তখনও কি আপনি বলবেন আই ওয়াজ এ টিচার? তো একজন স্টুডেন্ট বলছে স্যার ওয়াজ মানে তো ছিল বা হয়েছিল, কিন্তু এইটা বুঝতে হবে অজ মানে ছিল বা হয়েছিল কখন? সাবজেক্ট যখন নিজে কোনো কিছু ছিল। আবার মনে রাখবেন, সাবজেক্ট যখন নিজে কোনো কিছু ছিল তখন অজ এর ব্যবহার করবেন সাবজেক্ট অনুসারে। যেমন আই ওয়াজ এ টিচার, যদি বলতাম তারা শিক্ষক ছিল, দে ওয়ার টিচার্স, দে ওয়ার টিচার্স। কিন্তু যদি বলি আমার একজন শিক্ষক ছিল, তখন এখানে ওয়াজ দিলে হবে না, তখন হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম, হ্যাভ ভার্বের ভি টু ফর্ম ব্যবহার করতে হবে। তখন কি লিখতে হবে? আই হ্যাড, দেখেন ভালো করে দেখেন, আই হ্যাড, খুব মনোযোগ দিয়ে দেখবেন, আই হ্যাড আ টিচার, TESCHER। দেখেন আই হ্যাড এ টিচার, আমার একজন শিক্ষক ছিল, অর্থাৎ আমার এই টিচার আমার বাসায় থাকতো অথবা আমাকে বাসায় এসে রেগুলার পড়িয়ে দিয়ে যেত। তো এখানে যদি আপনি বলেন আই ওয়াজ এ টিচার, এখানেও বলেন আই ওয়াজ এ টিচার, দুইটার অর্থ কিন্তু একই হয়ে যাবে। তো সাবজেক্ট যখন নিজে থাকে তখন অজয়ের বসবে, আর সাবজেক্টের অধিকারে কোনো কিছু ছিল তখন হ্যাভ ভার্বের ভি টু ফর্ম হ্যাড হবে। তো আজকে হ্যাভ ভার্বের ক্লাসটা আমি আপনাদের দেখাবো, যদি আপনারা আমার সঙ্গে একটু থাকেন।
দেখেন, দে ওয়ার প্লেয়ার্স, দে ওয়ার প্লেয়ার্স, রহিম ওয়াজ এ ডক্টর, ইউ ওয়ার হ্যাপি, ইউ ওয়ার আ স্মার্ট গার্ল, দে ওয়ার ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, দে ওয়ার রং। এখানে প্রত্যেকটা বাক্যে এই ওয়াজ ওয়ার কিন্তু মেইন ভার্ব হিসেবে বসেছে। ইন দ্য সেম ওয়ে, এই সেন্টেন্স গুলা প্রেজেন্ট, দেখেন ইন দ্য সেম ওয়ে, এই সেন্টেন্স গুলা প্রেজেন্ট টেন্সের মতোই নেগেটিভ ইন্টারোগেটিভ অথবা ডাব্লিউ যুক্ত ইন্টারোগেটিভ আমি প্রেজেন্ট টেন্স যেভাবে দেখিয়ে এসেছি এখানেও কিন্তু ঠিক সেই একই ভাবে করতে হবে, এর কোনো ব্যত্যয় ঘটবে না। অর্থাৎ প্রেজেন্ট টেন্সে যেমন এখানে দেখিয়েছি, দেখেন আই এম স্টুডেন্ট, আই এম নট এ স্টুডেন্ট, এম আই এ স্টুডেন্ট, এম নট বাই আর এইন্ট আই আই স্টুডেন্ট, এখানেও আপনারা ঠিক সেইভাবে এই পাস্ট ইনডেফিনাইট টেন্সের বাক্যগুলো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে পারবেন। তো এইটা আপনাদের জন্য একটা হোমওয়ার্ক থাকলো, এটা কিন্তু আমি এখানে আর সময় নষ্ট করে, আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এখানে দেখাই নাই, এটা আপনারা নিজেরা করবেন। এই যে দে ওয়ার স্ট্রং, এই বাক্যটাকে নেগেটিভ করবেন কিভাবে? যারা প্রেজেন্ট টেন্সটা ভালোভাবে দেখেছেন তারা পাস্ট টেন্সটা অবশ্যই অবশ্যই পারবেন। দে ওয়ার স্ট্রং কি হবে? দে ওয়ার নট স্ট্রং। তারা কি শক্তিশালী ছিল? ইন্টারোগেটিভ কিভাবে করবেন? ওয়ার দে স্ট্রং, ওয়ার দে স্ট্রং। তারা কি শক্তিশালী ছিল না? ওয়ারেন্ট দে স্ট্রং। দেখেছেন, খুব সহজ একটা সিস্টেম। এখানে ফিউচার টেন্সে এবার চলে আসি। এবার আসি ফিউচার টেন্সে বি ভার্ব কিভাবে ব্যবহার করব। আমরা জানি ভার্ব এর ফিউচার ফর্ম হয় না, মেইন ভার্বের কোনো ফিউচার ফর্ম কিন্তু হয় না। ভালোভাবে লক্ষ্য করেন, দেখেন ইট, এই ইট ভার্বের কি ডিরেক্ট কোনো ফিউচার ফর্ম হয়? হয় না, আপনি দেখাতে পারবেন না। কিন্তু যদি কোনো সেন্টেন্সকে ফিউচারে প্রকাশ করতে হয়, মেইন ভার্বটা অর্থাৎ যে বি ভার্বটা রয়েছে প্রেজেন্ট ফর্মে, এই বি ভার্বের আগে শ্যাল বা উইল যোগ করে ওইটাকে ফিউচার করতে হয়। কি করতে হয়? শ্যাল বা উইল যোগ করে ফিউচার করতে হয়। যেমন দেখেন, তাহলে আমরা যদি এই বি ভার্বকে ফিউচার ফর্মে নিয়ে কোনো সেন্টেন্স করতে চাই তাহলে স্ট্রাকচার হবে এমন, উইল বি। কারণ আমরা জানি বি নিজেই একটা ভার্ব, মেইন ভার্ব হিসেবে প্রেজেন্ট ফর্মে বসে থাকে। যেমন উইল বি এই ভার্বটার আগে অন্য ভার্বগুলোর মতোই শুধু ফিউচার ইনডেফিনাইট এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়ে থাকে। আমরা এক্সাম্পল একটু দেখব। যেমন দেখেন, আই উইল বি আ ডক্টর, এখানে এই যে উইল বি এই জায়গাটা একটু ভালোভাবে খেয়াল করেন, দেখেন এই যে বলছে, তাহলে আমরা যদি এই বি ভার্বকে ফিউচার ফর্মে নিয়ে কোনো সেন্টেন্স করতে চাই তাহলে স্ট্রাকচার হবে উইল বি। উইল বি, উইল বি মানে কি? হব, খাবো, দেখবো, করবো, এরকম। কারণ আমরা যদি বি নিজেই একটা মেইন ভার্ব হিসেবে প্রেজেন্ট ফর্ম হিসেবে বসে, তখন কিভাবে? উইল বি এই ভার্বটা আগের অন্য ভার্বগুলোর মতোই শুধু ফিউচার ইনডেফিনাইট টেন্স এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। যেমন দেখেন, ফিউচার ইনডেফিনাইটে মেইন ভার্ব হিসেবে বসে এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সে হেল্পিং বা অক্সিলারি ভার্ব হিসেবে বসে। সাবজেক্ট প্লাস উইল বি প্লাস কমপ্লিমেন্ট, বা এখানে আপনি অবজেক্টও বলতে পারেন, কিন্তু কমপ্লিমেন্ট বলাই বেটার হবে। কারণ কমপ্লিমেন্টটা গঠিত হয় কখনো ডিটারমাইনার থাকতে পারে, এই ডিটারমাইনার অ্যাডজেক্টিভ অথবা নাউন থাকতে পারে। যেমন দেখেন, আই উইল বি, এই যে উইল বি বললাম না, এই উইল বিটা কি? এই বিটা কিন্তু এখানে মেইন ভার্ব। এই বি মানে কিন্তু হওয়া, বি মানে কি? হওয়া। আমরা অনেকে ভাবি কি, স্যার উইল বি তো কন্টিনিউয়াস টেন্সে বসে, যেমন আমি ভাত খেতে থাকবো, আই উইল বি ইটিং রাইস। আমি স্কুলে যেতে থাকবো, আই উইল বি গোয়িং টু স্কুল। আমি বাজারে যেতে থাকবো, আই উইল বি গোয়িং টু মার্কেট। তো এই যে উইল বি, কিন্তু এখানে বি ভার্বটা বসেছে কিভাবে জানেন? এই বি মানে নিজে হওয়া বা নিজে থাকা। দেখেন এই যে সমস্যাগুলা, এইগুলা কিন্তু আমরা কখনো কোনোদিন সলভ করিনি বিধায় আমাদের সমস্যাটা থেকেই গেছে, ভিতরে কাঁচা থেকে গেছে। এই জন্য কিন্তু আমরা ফ্লুয়েন্টলি কথা বলতে পারি না, আমরা এক্সপার্ট হতে পারি না। এই বিটা কিসের বি? অনেকে বলে স্যার বি তো ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বসে, শ্যাল বি বা উইল বি। এখানেও তো দেখেন এই উইল বি একসঙ্গে বসেছে। এইটা দেখে আপনি মনে করবেন না যে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখানে বিটা হচ্ছে মেইন ভার্ব, আর মেইন ভার্বের বাম পার্শ্বে বা পূর্বে একটা শ্যাল উইল বসাতে হয়। যেমন আমি ভাত খাবো, আই উইল ইট রাইস, আই শ্যাল ইট রাইস, আমি ভাত খাবো। আমি স্কুলে যাব, আই উইল গো টু স্কুল। এই গো এর পূর্বে আপনি একটা শ্যাল উইল যেমন ব্যবহার করেছেন, এখানেও কিন্তু এই বি একটা মেইন ভার্ব, এর পূর্বে শ্যাল বা উইল ব্যবহার করেছি। আই উইল বি এ ডক্টর, আমি একজন ডাক্তার হব। হি উইল বি আ টিচার, সে একজন শিক্ষক হবে। ইট উইল বি ডেঞ্জারাস, এটা খুব বিপজ্জনক হবে। অর্থাৎ এখানে কিন্তু বিটা মেইন ভার্ব। এটাকে যদি নেগেটিভ করি তখন কি হবে? ওই সেই প্রেজেন্ট টেন্স করার মতো একই নিয়ম মনে রাখবেন। এই যে উইলটা কিন্তু এখানে অক্সিলারি ভার্ব, এই উইলটা এখানে কি ভার্ব বলেন? অক্সিলারি ভার্ব। তো এই অক্সিলারি ভার্বের পরে শুধু নট যোগ করে দিলে বাক্যটা নেগেটিভ হয়ে যায়। এটা আমরা কিন্তু প্রেজেন্ট টেন্স যখন করেছি তখন আমরা শিখে এসেছি। যেমন আই অ্যাম ইটিং রাইস, এখানে একটা অক্সিলারি ভার্ব রয়েছে অ্যাম, বা আই অ্যাম এ ডক্টর, এটাকে নেগেটিভ কিভাবে করবেন? খুবই সহজ নিয়ম, আই অ্যাম নট এ ডক্টর, আই অ্যাম এ ডক্টর, আই অ্যাম নট এ ডক্টর, আই অ্যাম এ টিচার, আই অ্যাম নট এ টিচার। এখানেও ঠিক একই নিয়মে
আই ওন্ট বি এ ডক্টর, দেখেন আই উইল বি এ ডক্টর, আমি একজন ডক্টর হব, এটা নেগেটিভ কি হবে, উইল এর সঙ্গে শুধু নট, বি এর সঙ্গে নট হবে না, উইল এর সঙ্গে নট, আই ওন্ট বি এ ডক্টর, হি ওন্ট বি এ টিচার, সে একজন শিক্ষক হবে না, দে ওন্ট বি ফুটবলার্স, তারা ফুটবল প্লেয়ার হবে না। দেখেছেন আমার প্রথম নিয়মটা যদি কেউ ভালোভাবে শুনে থাকেন, এই নিয়মগুলো তাদের কাছে অ্যাজ ইজি অ্যাজ ওয়াটার, পানির মতো সহজ হয়ে যাবে। যদি ইন্টারোগেটিভ করি তখন কি হবে, ওই একই কথা প্রেজেন্ট টেন্স করার সময় শিখে এসেছি, কি শিখে এসেছি, এই যে অক্সিলারি ভার্বটা রয়েছে, এই অক্সিলারি ভার্বটা সবার প্রথমে আনলেই ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক হয়ে যাবে। কি বললাম বলেন, এই অক্সিলারি ভার্বটা সবার প্রথমে আনলেই কিন্তু এটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। যেমন দেখেন, উইল হি বি এ ডক্টর, সে কি একজন ডাক্তার হবে, এই বাক্যটাকে আপনি অ্যাফার্মেটিভ করেন তো কি দাঁড়ায়, হি উইল বি এ ডক্টর, হি উইল বি আ ডক্টর, তাহলে সে কি একজন ডাক্তার হবে, ওই বাক্যের একটা অক্সিলারি ভার্ব রয়েছে উইল, ওই বাক্যে একটা অক্সিলারি ভার্ব আছে কি বলেন তো, উইল, এই উইলটাকে আমি সবার প্রথমে আনলেই এটা ইন্টারোগেটিভ হয়ে গেল। তাহলে এটা কি হলো, উইল বি হে ডক্টর, উইল দে বি ফুটবলার্স, তারা কি ফুটবল প্লেয়ার হবে, ফুটবলার হবে, উইল ইউ বি আ টিচার, তুমি কি একজন শিক্ষক হবে, নেগেটিভ কি হবে, নেগেটিভ ইন্টারোগেটিভ দেখেন, ওন্ট বি এ ডক্টর, সে কি একজন ডাক্তার হবে না, ওন্ট দে বি ফুটবলার্স, তারা কি ফুটবল প্লেয়ার হবে না, ফুটবলার হবে না, ওন্ট ইউ বি এ টিচার, তুমি কি শিক্ষক হবে না। এবার আসি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বি ভার্বের ব্যবহার নিয়ে। দেখেন খুব ইম্পর্টেন্ট ক্লাস, আমরা বেসিকে দুর্বল, আমরা কথা বলতে পারি না, আমরা ফ্রি হ্যান্ডে লিখতে পারি না। অনেকে বলে কি, এক সপ্তাহ ক্লাস করার পরে বলে যে স্যার আমাকে কথা বলা শিখাই দেন, কিন্তু আপনি এই বেসিকের জায়গা, আপনি যদি গ্রামারের রুল না জানেন, আপনি কি কথা বলতে পারবেন, এটা কি সম্ভব, নিজের কাছে নিজে প্রশ্ন করে দেখেন তো। এই বাক্যটাকে আপনাকে আপনি যদি জিজ্ঞেস করি যে সে কি একজন ডাক্তার হবে, এটাকে আপনার কাছে আমি প্রশ্ন করলাম যে বলেন তো এটা কি হবে, সে কি একজন ডাক্তার হবে, আপনি যদি এইটা না জানেন যে কোনো বাক্যে যদি বি ভার্ব থাকে বা অক্সিলারি ভার্ব থাকে, ওই ভার্বটাকে সেন্টেন্সে সবার শুরুতে এনে বসিয়ে দিলেই বাক্যটা ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক হয়ে যায়। যেমন হি উইল বি এ ডক্টর, সে একজন ডাক্তার হবে, আমার মূল বাক্যটা এরকম ছিল, দেখেন এই যে আই উইল বি এ ডক্টর, আমি একজন ডাক্তার হব, এইটাকে যদি আমি প্রশ্নবোধক করি কি হবে, উইল আই বি এ ডক্টর, উইল হি বি এ ডক্টর, উইল দে বি ফুটবলার্স, অর্থাৎ এই যে উইল রয়েছে অক্সিলারি ভার্ব, এই শ্যাল উইল বাক্যের শুরুতে বসিয়ে দিলে বাক্যটা ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক হয়ে যায়। এই নিয়মটুকু যদি আপনি জানেন, তাহলে আপনি যে কোনো বাক্যকে, পৃথিবীর যে কোনো বাক্যকে যেখানে অক্সিলারি ভার্ব আছে, আপনি ইন্টারোগেটিভ করতে পারবেন, আপনি নেগেটিভ ইন্টারোগেটিভ করতে পারবেন। আমার ক্লাসটা শুনে আপনারা কি বুঝতে পারছেন যে আমি কি বুঝাতে চাচ্ছি, আমরা আমাদের বেসিকের সমস্যাটা কোথায়, আমরা কেন ল্যাঙ্গুয়েজটা পারি না, কেন আমরা বাড়াতে পারি না, কেন আমরা একটা বাক্যকে চার ভাবে কনভার্ট করতে পারি না, এটা কি বোঝা যাচ্ছে। আপনারা যারা বেসিকে দুর্বল একটু সাড়া দিবেন প্লিজ, লেট মি নো দ্যাট আপনাদের। যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। দেখেন তাহলে এই যে জায়গাটা ক্লাস করতে থাকেন, শেষের দিকে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি এখন ডু ভার্ব এবং হ্যাভ ভার্বটা একটু দেখাবো। তো এই যে জায়গাটা আমি বললাম যে দেখেন এখান থেকে এবার ফিউচার টেন্সে চলে আসবো, আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো, হি উইল বি ড্রাইভিং এ কার, দে উইল বি প্লেইং ফুটবল, ইউ উইল বি ডুইং দা ওয়ার্ক, রুমা উইল বি ড্রাইভিং আ পিকচার, ড্রয়িং আ পিকচার। হ্যাঁ, এরপর নেগেটিভ কি হবে, ওই সেই একই নিয়মে শুধু এখানে নট যোগ করে দিবেন, আই ওয়ন্ট বি ইটিং রাইস, হি ওয়ন্ট বি ড্রাইভিং আ কার, দে ওয়ন্ট বি প্লেইং ফুটবল। দেখেন এখানে অনেকে প্রবাসীরা ক্লাস করছেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, আমেরিকা, সাইপ্রাস, হংকং, অস্ট্রেলিয়া, কুয়েত, কাতার, দুবাই, তাই না। তো দেখবেন আপনি ওই দেশে যে ব্যবসাটা করেন, ওখানে যে জবে আপনি রয়েছেন, মনে মনে ভাবছেন যে আমি যদি একটু ইংলিশে কথা বলতে পারতাম, আমার এখানে স্যালারিটা বাড়তো, আমার হয়তো চাকরিতে প্রমোশন হতো, কিন্তু আপনি বেসিক পারেন না, আপনি ইংলিশে কিভাবে কথা বলতে, হাউ টু স্পিক ইন ইংলিশ, ইউ ক্যান্ট ডু ইট। হোয়াই, কারণ আপনি বেসিক জানেন না। আর বেসিক যারা পারেন না, যদি আপনি চিন্তা করেন আমার এই ফ্রি ক্লাসগুলো দেখবেন, যদি মনে করেন স্যারের সঙ্গে আমি যোগাযোগ করে আমাদের যে মান্থলি যে পেইড কোর্স গুলা চলে, এইগুলাতে যদি আসতে চান, তাহলে কিন্তু একটু ভেবে দেখতে পারেন, একটা মাস আপনি আমাদের সঙ্গে একটু লেগে থাকেন, দেখবেন এটাতে আপনার লস হবে না, আপনি অনেক দূর আগাতে পারবেন। আমার এই বক্তব্যটা যদি কারো কাছে ভালো লেগে থাকে, তাহলে আপনারা একটু ধৈর্য ধরবেন, একটু মনোযোগ সহকারে আমার এই ক্লাসটা দেখবেন, এবং ক্লাস শেষে যদি কেউ মনে করেন, দেখেন ফ্রি ক্লাসে কি হয় জানেন, এই যে একটু আগে ক্লাসে দেখেছিলাম 135 জন জয়েন করেছিল, অনেকেই কিন্তু ইচ্ছা মতো এখানে যাচ্ছে আসছে, চলে যাচ্ছে আবার আসছে, কিন্তু যখন আপনি পেইড কোর্সে ভর্তি হন, এই যেভাবে দেখাচ্ছি না, এর থেকে ভালোভাবে পেইড কোর্সে মাত্র 15 থেকে 20 জন বা 25-30 জন থাকে সর্বোচ্চ একটা ব্যাচে, সেখানে কিন্তু আমি কখনো আনমিউট করে রাখি না, সেখানে কিন্তু সব সময় আনমিউট করা থাকে, আপনি ইচ্ছা মতো আমাকে প্রশ্ন করতে পারবেন, সেখানে আপনার কোনো সমস্যা হলে আপনি পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপে বা যে কোনো সময় আপনার সুবিধা মতো সময় আমাকে ফোন করতে পারবেন, স্যার আমি একটা প্রেজেন্টেশন তৈরি করব, আমি একটা রিপোর্ট তৈরি করব, প্লিজ হেল্প মি।
তখন ওই জায়গাটা থেকে কিন্তু হেল্প করা যায়। কিন্তু এই ফ্রি ক্লাসগুলোতে এখানে আমি যদি এখন দেখবেন আনমিউট করে দিব, সবাই কথা বলে উঠবে, এটা কিন্তু সম্ভব হয় না। এই জন্য বলি পেইড কোর্স এবং ফ্রি কোর্সের ভিতরে পার্থক্য হচ্ছে এইটাই। তো যারা মনে করবেন যে পেইড কোর্সে আমার এই পড়ানোটা যদি কারো ভালো লাগে, এখানে আমার নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি কারো ভালো লাগে, গ্রামারটা শিখতে চান, ল্যাঙ্গুয়েজটা শিখতে চান, এই ল্যাঙ্গুয়েজটা একটা অ্যাসেট হিসেবে আপনি নিতে চান, তাহলে কাইন্ডলি এটা একটু নক করবেন। তো দেখেন এখানে আমি আরো আপনাদের এই পেইড ফ্রি ক্লাসগুলো চলতে থাকবে, এর অর্থ এই না যে এই ফ্রি ক্লাসগুলো আমি বন্ধ করে দিব। ফ্রি ক্লাস একটা কন্টিনিউ চলতে থাকবে, কিন্তু ভালোভাবে যদি ল্যাঙ্গুয়েজটা শিখতে চান, স্পোকেনের জায়গাটা আপনি ডেভেলপ করতে চান, তাহলে এই ক্লাসগুলো একটু করবেন। উইল আই বি ইটিং রাইস, দেখেন আমি কি ভাত খাবো, আমি কি ভাত খেতে থাকবো। উইল হি বি ড্রাইভিং এ কার, সে কি গাড়ি চালাতে থাকবে। আই ওয়ন্ট বি ইটিং রাইস, ওয়ন্ট হি বি ইটিং রাইস। দেখেছেন তাহলে এখানে কিভাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ করা যায়, ফিউচার ইনডেফিনিটের নেগেটিভ ইন্টারোগেটিভ করা যায়, আমরা সেই বিষয়গুলো কিন্তু দেখলাম। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখেছি যে উইল বিটা অক্সিলারি ভার্ব হিসেবে বসে, কিন্তু উইল বি একসাথে সাবজেক্টের আগে বসে না। দেখেন এই জায়গাটা সবাই একটু খেয়াল করেন, উইল বিটা, এই যে উইল আই, এই জায়গাটা একটু ফলো করব। ইন্টারোগেটিভ করেছি যখন, উইল আই বি ইটিং রাইস, এখানে আমরা কিন্তু যদি অনেকেই কিন্তু এভাবে লিখে ফেলি যে উইল বি আই ইটিং রাইস, নো, ইটস রং। রাইট কি হবে, উইল বসানোর পরে অর্থাৎ অক্সিলারি ভার্বের পরে সারা জীবন আপনাকে সাবজেক্ট বসাতে হবে। মনে রাখবেন এটা গ্রামেটিক্যাল রুল, অক্সিলারি ভার্বের পরে আপনাকে সাবজেক্ট বসাতে হবে। উইল আই বি ইটিং রাইস, আমি কি ভাত খেতে থাকবো। উইল হি বি ড্রাইভিং আ কার, দেখেন আমার পড়ানোর ভিতরে আমি কিছু হেড ওয়ার্ড বলে যাই, যদি আপনারা খাতা কলম পাশে থাকে এইগুলো একটু লিখে রাখবেন, এগুলো কাজে দিবে। এখানে একটা হেড ওয়ার্ড বলেছি, এই যে অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্বের পরে যদি কন্টিনিউয়াস করতে হয়, অক্সিলারি ভার্বের পরে সাবজেক্ট বসাতে হবে। এখানে উইল বিটা একসঙ্গে বসানো যাবে না। উইল বি আই ইটিং রাইস, অনেকেই কিন্তু আমরা এইভাবে লিখে থাকি, ভার্সিটির অ্যাডমিশন পরীক্ষায় কিন্তু এগুলো এসে থাকে, প্রায় দেখবেন এগুলো আসে। তো এখানে সঠিক কি হবে, উইল এর পরে আই হবে সাবজেক্ট, উইল আই বি ইটিং রাইস, উইল হি বি ড্রাইভিং এ কার। তো এখানে সেই কথাটাই বলা হয়েছে এই জায়গাতে, এখানে আমি সেটা বলেছি। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখেছি যে উইল বিটা অক্সিলারি ভার্ব হিসেবে বসে, কিন্তু উইল বি একসাথে সাবজেক্টের আগে বসে না, শুধুমাত্র উইল বিটা সবার প্রথমে, এই উইলটা সবার প্রথমে বসবে, বিটা সাবজেক্টের পরে বসবে, এটা একটু মনে রাখবেন। এবার আসবো দেখেন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কেমন হয়, মূল ভার্ব হিসাবে এই যে হি হ্যাজ বিন ইন আমেরিকা, এখানে আমরা বিন এর ব্যবহারটা একটু দেখবো। দেখেন এছাড়া মূলত সকল প্রকার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে যে বিন। এবার আমরা বি ভার্বের আরেকটা ফর্ম হচ্ছে বিন এর ব্যবহারটা দেখব, যেটা বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। একেবারে ক্লাস যখন শুরু করেছিলাম প্রথম মিনিটেই আমি এটা দেখিয়েছিলাম যে ইট এট ইটেন, কি দেখিয়েছিলাম বলেন, ইট এট ইটেন। এই ইট ভার্বের ভি3 ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন। এখানেও কিন্তু এই বি ভার্বের ভি3 ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। এই বিনটা আমরা এখন একটু দেখব। এছাড়া সকল প্রকার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে বসে, আমি আগেই বলেছি বি এর মানে হচ্ছে হওয়া, থাকা বা কোনো কিছুর অবস্থান। তাহলে বিন এর অর্থটা দাঁড়ায় এমন, হয়েছে, থেকেছে বা ছিল। এই বিন এর অর্থ কি দাঁড়ায় বলেন, হয়েছে, থেকেছে বা ছিল। হেয়ার ইউ ক্যান সি, মূল ভার্ব হিসাবে যখন বসে, যেমন হি হ্যাজ বিন ইন আমেরিকা, দেখেন এই জায়গাটা না আমরা অনেকেই একটু নিজের কাছে নিজে প্রশ্ন করে দেখেন কয়জনে আমরা এটা পারি। আজকে এটা শিখে যাব, এর পরবর্তীতে কখনো কিন্তু এটা আমাদের আর ভুল হবে না। এই বিন এর ব্যবহারটা একটু দেখবেন। দেখেন হি হ্যাজ বিন ইন আমেরিকা, এটার বাংলা অর্থ কি বলেন তো, সে আমেরিকাতে থেকেছে। হি হ্যাজ বিন ইন আমেরিকা। তো আমরা অনেকেই এই বিনটা কিভাবে আসলো, কোন নাম নিয়ে কেন বসলো, এটা কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি না। তো এখানে এই বাক্যটা কোন টেন্স আগে বলেন তো, হি হ্যাজ বিন ইন আমেরিকা, এইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ এর বাংলাটা হচ্ছে সে আমেরিকাতে থেকেছে। মনে করেন সে আমেরিকায় দীর্ঘ 20 বছর থেকে সারা জীবনের জন্য বাড়ি চলে এসেছে, আর যাবে না। তো আপনি আপনার বাসায় একজন রিলেটিভকে পরিচয় করিয়ে দিচ্ছেন, ইনি আমার মামা, ইনি দীর্ঘ 20 বছর আমেরিকাতে থেকেছে। কত বছর, দীর্ঘ 20 বছর আমেরিকাতে থেকেছে। তো এই যে থেকেছে, থেকে চলে এসেছে, অর্থাৎ ওই সময়টা অতীত হয়ে গিয়েছে। অতীত বলতে কি, এটা রিসেন্টলি সে দেশে এসেছে, অর্থাৎ হি হ্যাজ বিন ইন আমেরিকা। এই বি ভার্বের ভিতরে বি এর পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম ছিল অ্যামিজার, আর পাস্ট ফর্ম ছিল ওয়াজয়ার, আর এর
ভি3 ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম ছিল বিন। তো আমরা জানি হ্যাজ হ্যাভ এর পরে ভার্বের ভি3 বসে, তো এখানেও কিন্তু তার ব্যত্যয় ঘটেনি। হি হ্যাজ বিন, এই বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ফর্ম ব্যবহার করেছি। হি হ্যাজ বিন ইন আমেরিকা, সে আমেরিকাতে থেকেছে। দে হ্যাভ বিন হেয়ার ফর এ লং টাইম, দে হ্যাভ বিন হেয়ার ফর এ লং টাইম বা এ লং টাইম, তারা অনেক বছর ধরে, দীর্ঘ সময় ধরে এখানে থেকেছে। এর ইংলিশটা কি হবে? দে হ্যাভ বিন, এই বি মানে কিন্তু থাকা, এখানে বি মানে কিন্তু হওয়া, এইটা এইটা আমরা বলতে পারবো না। বি মানে কি হওয়া, এটা কি আমরা এখানে বলতে পারবো? এখানে বলবো দে হ্যাভ বিন, তারা থেকেছে, বা তারা এখানে থেকেছিল। দে হ্যাভ বিন হেয়ার এ লং টাইম, এখানে বি ভার্বটা এর পাস্ট পার্টিসিপল ফর্ম হিসাবে এখানে বিন বসেছে। এবার দেখবো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, যেমন আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস কোম্পানি ফর 5 ইয়ার্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এই বিন এর ব্যবহারটাও আমরা দেখতে পাই। যেমন দেখবেন আই হ্যাভ বিন ওয়ার্কিং, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য, আমি 5 বছর ধরে এই কোম্পানিতে কাজ করছি, কি হবে বলেন তো? আমি 10 বছর ধরে এই কোম্পানিতে কাজ করছি। এই যে আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস কোম্পানি ফর 5 ইয়ার্স, এই যে আই হ্যাভ বিন, তার মানে কি আমি এখানে আছি, চলছি, কাজ করছি, যে ওয়ার্কিং ইন দিস কোম্পানি ফর 5 ইয়ার্স। অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হিসাবে বিন ব্যবহৃত হয়, আবার পারফেক্ট টেন্সের ভিতরেও কিন্তু বি ভার্বের ভি3 হিসাবে, মনে রাখবেন এই বিনটা কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হিসাবে এখানে ব্যবহৃত হয়েছে। যেমন দেখেন ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। দে হ্যাড বিন প্লেইং সিন্স মর্নিং, তারা সকাল থেকে খেলছিল। হি উইল হ্যাভ বিন ডুইং সাম ফর 5 আওয়ার্স, সে 5 ঘন্টা ধরে অঙ্কটি করতে থাকবে। দেখবেন, দেখেছেন, হি উইল হ্যাভ বিন ডুইং সাম ফর 5 আওয়ার্স। এছাড়াও প্যাসিভ ভয়েস করার জন্য সকল প্রকার পারফেক্ট টেন্সে বিন এর ব্যবহার হয়ে থাকে। মনে রাখবেন এই কথাটা, আমরা অনেকেই কিন্তু এটা জানি না। প্যাসিভ ভয়েস করার জন্য সকল প্রকার পারফেক্ট টেন্সে বিন এর ব্যবহার হয়ে থাকে। কেমন দেখেন, দা ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই ইউ, এই কাজটি তোমার দ্বারা করা হয়েছে, এই কাজটি তোমার দ্বারা করা হয়েছে, তুমি এই কাজটি করো, আর তোমার দ্বারা এই কাজটি করা হয়েছে, কি হবে? দা ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই ইউ, এখানে বিনটা কিভাবে বসেছে? এই বি ভার্বের ভি3 হিসাবে বসেছে, কাজটি তোমার দ্বারা করা হয়েছে, তার দ্বারা এই কাজটি সম্পন্ন হয়েছে। দ্য টাস্ক হ্যাজ বিন কমপ্লিটেড বাই হার, দ্য টাস্ক হ্যাজ বিন কমপ্লিটেড বাই আর ফুটবল হ্যাজ বিন প্লেড ইন দ্য ফিল্ড, মাঠে ফুটবল খেলা হয়েছে। এই বি ভার্বটার অর্থ কি? সম্পন্ন হয়েছে। দেখেন বিং ভার্বটা একটু দেখবো, তারপর আমরা ডু ভার্ব এবং হ্যাভ ভার্বে চলে যাব। বিং, বিং হচ্ছে বি ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়, মেইন ভার্ব হিসেবে বসতে পারে, তাছাড়া অ্যাডজেক্টিভ হিসেবে বসে থাকে। বিং এর বিস্তারিত ব্যবহার থাকার কারণে বিং এর আলোচনা অন্য অধ্যায়ে করা হয়েছে। তো এখানে আমরা এটা একটু দেখবো, তারা অভদ্র হচ্ছিল। যদি বলা হয় আমি একজন ডাক্তার হচ্ছিলাম, এটা কি হবে বলেন তো? আমি একজন ডাক্তার হচ্ছিলাম, আই ওয়াজ বিং আ ডক্টর, এখানে বি মানে কিন্তু হওয়া, সেই বি ভার্বের প্রেজেন্ট পার্টিসিপাল হিসাবে এখানে কিন্তু আইএনজি ফর্ম হিসাবে বিং বসেছে। এই দেখেন দে ওয়ার বিং রুড, তারা অভদ্র হচ্ছিল, অর্থাৎ দিনের পর দিন তাদের আচরণে বোঝা যাচ্ছিল তারা অভদ্র হচ্ছিল। আমি একজন ডাক্তার হচ্ছিলাম, এটা কি হবে? বা আমি একজন ডাক্তার হচ্ছি, বলেন তো? আমি এখন এই মুহূর্তে এমবিবিএস কোর্সে ভর্তি হয়েছি, তো আমি এখন ডাক্তার হচ্ছি, আমি কিছুদিন পরে ডাক্তার হয়ে বেরিয়ে যাব, এখানে কিভাবে বলতে হবে এই বাক্যগুলা, পারবেন? আমি একজন ডাক্তার হচ্ছি, দেখেন আই অ্যাম, এই বিং, এই বি মানে হওয়া, এই বি ভার্বের আইএনজি ফর্ম বিইআইএনজি, আই এম বিং আ ডক্টর, DOCTOR, আই এম বিং আ ডক্টর, আমি একজন ডাক্তার হচ্ছি। দেখেছেন, আমি একজন কি হচ্ছি বলেন? আমি একজন ডাক্তার হচ্ছি। বি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, এইটাকে এখানে বলা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ আই এম বিং এ ডক্টর, আমি একজন, এই বি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। আই এম ইটিং রাইস, যেমন আমি ভাত খাচ্ছি, এখানে বি মানে হওয়া, সেই ইটিং এর জায়গায় এখানে বিং যুক্ত হয়েছে, বয়রস্যি অনুস্বার বিং। আমরা কিন্তু বিন এবং বিং অনেকেই কিন্তু এটা আমরা ওলট পালট করে ফেলি। তো এটা আই এম বিং এ ডক্টর, আমি একজন ডাক্তার হচ্ছি। দে ওয়ার বিং রুড, তারা অভদ্র হচ্ছিল। এইবার দেখেন এই যে জায়গাগুলো করেছি, এটা মূল ভার বিষয়ে বসেছে, আবার সকল প্রকার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস করার জন্য বিং ব্যবহার করা হয়। যেমন দা গার্ল ইজ বিং পানিশড, এই দেখেন কি বললাম, এই লাইনটা কিন্তু মনে রাখবেন, এগুলো মনে রাখতে হবে আপনাকে। ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে কিছু কিছু বিষয় মনে রাখতে হবে। এখানে অঙ্কের কোনো সূত্র না যে একটা সূত্র দেখিয়ে দিলাম ওই নিয়মে আপনি করবেন, অনেক ভোকাবুলারি মুখস্থ করতে হবে, অনেক ওয়ার্ড মুখস্থ করতে হবে। এই ওয়ার্ড ভোকাবুলারি এবং অনেক গ্রামারের রুল যখন আপনারা জানবেন, তখন স্পন্টেনিয়াসলি কথা বলতে পারবেন। এটা মূল ভার্ব দিয়ে বসেছে, আবার সকল প্রকার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস করার জন্য বিং বসে। কি বললাম? সকল প্রকার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস করার জন্য বিং বসে। যেমন দেখেন দ্য গার্ল ইজ বিং পানিশড, মেয়েটিকে শাস্তি দেওয়া হচ্ছে। হ্যাঁ,
মাঠে ফুটবল খেলা হচ্ছে, এই মাঠে ফুটবল খেলা হচ্ছে, কিভাবে করবেন? ফুটবল ইজ বিং প্লেড ইন দিস ফিল্ড, এই কাজটি সম্পন্ন হচ্ছে। দিস ওয়ার্ক বা দা ওয়ার্ক ইজ বিং ডান, এই দেখেন ইজ বিং ডান, এখানে ইজ বিং কেন বসেছে বলতে পারবেন? এখানে এই বিং, ইজ বিং অর্থাৎ হচ্ছে, করছে, চলছে, এমন বোঝালে এই বি মানে হওয়া না, এই বি ভার্বের সঙ্গে তখন আইএনজি যুক্ত হবে, এটাকে তখন প্রেজেন্ট পার্টিসিপল বলবে, এবং সকল প্রকার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস করার জন্য এই বিং এর ব্যবহার হবে। তো দেখেন আজকের এই বি ভার্বের ক্লাসটা থেকে আপনাদের হয়তো কিছুটা শিখাতে পারলাম। এখন এখানে শিখাতে পেরেছি কিনা আপনারা নিজেরা প্রশ্ন করতে পারেন, স্যার আমি কিভাবে বুঝবো যে আমি শিখতে পেরেছি? এই যে আপনাদের জন্য কিছু এক্সারসাইজ রেখেছি। দে ড্যাশ সো হ্যাপি টু সি ইউ, এখানে কি হবে? দের পরে এম হবে, ইজ হবে, না আর হবে, না ওয়ার হবে? হ্যাঁ, শি ড্যাশ ভেরি ট্যালেন্টেড, শি ওয়াজ ভেরি ট্যালেন্টেড, নাকি শি ওয়ার ভেরি ট্যালেন্টেড, না শি ইজ ভেরি ট্যালেন্টেড? এই বাক্যগুলো আপনারা নিজেরা করবেন, করে এই হোমওয়ার্ক গুলো পরবর্তী ক্লাসে আমাকে ফিডব্যাক দিবেন, অথবা আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিয়েছি, আপনারা যদি মনে করেন এইগুলা করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সাবমিট করবেন, তাহলে এখানে আমার নাম্বারটা দেওয়া রয়েছে, এই নাম্বারে আপনারা এগুলো দিতে পারেন। একটা দুইটা দিন না, আমার সঙ্গে একটা সপ্তাহ একটু লেগে থাকেন, যদি ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে না শিখতে পারেন তখন আপনারা বলবেন যে স্যার আপনার কোনো কথাই সঠিক না। এই যে দেখেন এই গ্রিন কালারের নাম্বারটা এখানে দিয়েছি, এই নাম্বারে আপনারা এই যে হোমওয়ার্ক গুলা এগুলো একটু সাবমিট করবেন। এগুলো করলে আপনাদের কাজ হবে, এক্সারসাইজ না করলে কখনো হয় না। আমি এই যে দেখেন কথা বলেই যাচ্ছি বলেই যাচ্ছি, আপনাদেরকে কথা বলতে হবে। তো কথা বলতে গেলে এই ভার্বের ব্যবহারগুলা কিন্তু খুব ভালোভাবে জানা লাগে, তা নাহলে কিন্তু আপনি কথা বলতে পারবেন না। এখান থেকে একটু শিখবেন, ওখান থেকে একটু শিখবেন। দেখেন এই যে ভার্বের কয়েকটা ফর্ম এখানে আমি রেডি করেছি আপনাদের জন্য, কনজুগেশন অফ ভার্ব বলা হয়। কথা বলতে গেলে এই ভার্বের ব্যবহার ছাড়া আপনি কথা বলতে পারবেন না, কখনোই পারবেন না। কিভাবে আমরা কথা বলবো দেখেন, গো, গো ভার্বের তিনটা ফর্ম হয় না? গো, ওয়েন্ট, গন। গো অর্থ যাওয়া, ডু ডিড ডান, ডু অর্থ করা, ইট এট ইটেন, ইট অর্থ খাওয়া, রাইট রোট রিটেন, রাইট শব্দের অর্থ লেখা, স্পিক শব্দের অর্থ কথা বলা, স্পিক স্পোক স্পোকেন, টেক টুক টেকেন। তো এইগুলা দিয়ে কিভাবে আমরা প্র্যাকটিক্যালি কথা বলা শিখতে পারি দেখেন। গো শব্দ দিয়ে একটা বাক্য করেন তো, আমি যাই, আই গো। কিভাবে বলেন? আমি যাই, আই গো। যদি বলা হয় আমি স্কুলে যাই, একটা অবজেক্ট বসাতে হবে, কি হবে? আই গো টু স্কুল। আমি বাজারে যাই, আই গো টু মার্কেট। আমি ইউনিভার্সিটিতে যাই, আই গো টু ইউনিভার্সিটি। দেখেন গো দিয়ে আপনি বাক্য তৈরি করা শিখে গেলেন। এইবার যদি বলি আমি স্কুলে গিয়েছিলাম, আমি স্কুলে গিয়েছিলাম, এই গো ভার্বের ভি টু বা পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। এইটা যদি আপনার মুখস্থ না থাকে, এটা যদি আপনার পূর্বে জানা না থাকে, মুখস্থ না করা থাকে, আপনি কি কখনো বাক্য করতে পারবেন? আমি স্কুলে গিয়েছিলাম, কি হবে? আই গো টু স্কুল দিলে হবে আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। আর যদি বলা হয় আমি স্কুলে গিয়েছি, আমি স্কুলে গিয়েছি, তখন কি হবে? আই হ্যাভ গন টু স্কুল, আই হ্যাভ গন টু স্কুল। দেখেন এই জন্য বলছে এই কনজুগেশন অফ ভার্ব, এই শীটটা আপনাদেরকে দিব, এগুলো আপনারা একটু বাসায় বসে মুখস্থ করবেন। যারা সত্যি এই ল্যাঙ্গুয়েজটা শিখতে চান, যারা ভালোভাবে এই ল্যাঙ্গুয়েজটা শিখে স্ব সেক্টরে কাজে লাগাতে চান, এখানে যারা হাউস ওয়াইফ রয়েছেন, ইমিগ্রান্ট রয়েছেন, যারা আইএলটিএস করে বিদেশ যেতে চাচ্ছেন, বিভিন্ন অফিসে জব করছেন, স্টুডেন্ট রয়েছেন, যে পেশারই হন না কেন, যে শ্রেণী পেশার হন, আমার এই ল্যাঙ্গুয়েজটা আপনারা ভালোভাবে শিখতে পারবেন যদি আমার সঙ্গে লেগে থাকেন। দেখেন কিভাবে প্রেজেন্টেশন দিতে হয়। এখানে কোনো বিষয়ের উপরে কথা বলতে গেলে প্রথমে কি বলতে হয় জানেন? গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ? দিস ইজ, এখানে বলবেন দিস ইজ রফিক, দিস ইজ রনি, নামটা বলবেন। ফার্স্ট আই উড লাইক টু থ্যাঙ্কস মাই অনারেবল মডারেটর আর অনারেবল স্যার, অনারেবল ব্রাদার, হ্যাঁ, তার নামটা জানা থাকলে এখানে বলবেন। ফর গিভিং মি such a chance to say a few words about the selected topics in front of you. Today's topic is, the topic's name is book fair. The topic's name is corona pandemic. The topic's name is bus stand. The topic's name is my parents. অর্থাৎ যে টপিকের উপরে কথা বলতে বলা হবে সেই টপিকসটার উপরে আপনি কথা বলবেন। তো কথা বলার আগে, প্রেজেন্টেশন দেওয়ার আগে আপনাকে এইগুলো বলতে হয়, কেননা কোনো শুরু এবং শেষ এটা যদি ভালো হয়, দেখবেন সবাই কিন্তু আপনার কথা শুনে মুগ্ধ হয়ে যাবে। এটা কথা বলা শুরু করার সিস্টেম। পরবর্তীতে দেখেন আরো রয়েছে এন্ডিং অর ফিনিশিং সিস্টেম, কিভাবে আপনি ফিনিশ করবেন। দ্যাটস অল ফ্রম মাই সাইডস, আপনার কথা বলা শেষ, আপনি এখন কিভাবে শেষ নামাবেন? শেষটা নামাতে গেলে এইভাবে বলতে হবে, দ্যাটস অল ফ্রম মাই সাইডস ফর দ্য টাইম বিং, থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং মাই স্পিচ উইথ প্যাশেন্স, হোপ দ্য কনভারসেশন উইল হেল্প আস ফর আওয়ার ফিউচার লাইফ, উই উইল মিট উইথ অ্যানাদার সেম ইন্টারেস্টিং টপিক এগেইন, স্টে ওয়েল টিল দেন, আল্লাহ হাফেজ। এতগুলো শব্দ যদি আপনি মনে রাখতে পারেন, এতগুলো সেন্টেন্স যদি আপনার মুখস্থ না থাকে, একটা বাক্যে আপনি সেরে দিবেন। কিভাবে? দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, সি ইউ নেক্সট।
দ্যাটস অল অ্যাবাউট মি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। স্টে ওয়েল, সি ইউ নেক্সট। দেখেছেন, এইভাবে আপনাকে এখন যদি কথা বলতে বলি, ইন্ট্রোডিউস ইউর সেলফ, আপনার নিজের সম্পর্কে নিজে বর্ণনা করেন, পারবেন তো? অবশ্যই পারবেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং টু ইউ অল। ওয়েল, আই এম গ্ল্যাড টু ইন্ট্রোডিউস মাই সেলফ ইন ফ্রন্ট অফ ইউ। মাই নেম ইজ সৈকত। এখানে যে যার নামটা ব্যবহার করবেন। দিস ইজ মিস্টার সৈকত, এটা বললেও হবে। আই এম 25 ইয়ার্স ওল্ড। তো এইভাবে যদি প্রেজেন্টেশন দেওয়া হয়, এইভাবে যদি কথা বলা শেখানো হয়, আপনি কেন পারবেন না? এইভাবে যদি ভার্বের ব্যবহার আপনাকে দেখাই, কথা বলা আহামরি এখানে কোনো রকেট সায়েন্স না, এখানে কোনো কঠিন কোনো বিষয় না। শুধু এই যে দেখেন, আজকে বি ভার্বের একটা ক্লাস আপনাদেরকে দেখালাম। এখন আপনাদেরকে আমি একটু দেখাতে চাই ডু ভার্ব। এই ডু ভার্বের ব্যবহার দিয়ে আমরা কিভাবে কথা বলতে পারি এটা একটু দেখেন। আপনারা এই যে দেখেন, আমি এতক্ষণ ধরে কথা বলছি না, বিভিন্ন জায়গায় এই ক্লাসগুলো আপনারা পাবেন। কিন্তু এই একটি মাত্র ক্লাস দিয়ে অনেকে দেখবেন কোচিং এ বা আপনার যে পেইড কোর্স গুলো আছে, এই সময়টুকু দিয়ে আমি যতটা বিষয় বুঝালাম 3 থেকে 4টা ভাগে ভাগ করে ক্লাসগুলা নিবে। তো দেখেন, আমার এই একটা ক্লাসের মাধ্যমে আপনার যত প্রশ্ন ছিল, যত জড়তা ছিল, এটা আপনি জানতে পারবেন। শুধু আমাকে একটু সময় দিতে হবে। দেখেন, এই যে আমরা এখন একটু ডু ভার্বটা দেখবো। ডু, আমরা জানি ডু, ডাজ, ডিড এবং ডুইং। জাস্ট ওয়েট এ মিনিট। ওকে, ডু ভার্ব, হ্যাঁ ইউ ক্যান সি। হ্যাঁ, ধৈর্য হারাবেন না প্লিজ, একটু থাকেন। দেখেন, এই ডু ভার্বটা একটু আপনাদের দেখাই। এখান থেকে আমরা ডু ভার্বটা প্রতিনিয়ত আমরা ব্যবহার করি। ডু ভার্বের ব্যবহার ফ্রম মর্নিং টিল ইভিনিং, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের প্রত্যেকটা কথা বলার ক্ষেত্রে। আমরা অনেকেই এখানে কিন্তু ইংলিশে কথা বলার জন্য আমরা খুব আমাদের মনটা আনচান করে যে আমি একটু কথা যদি বলতে পারতাম, অমুকের মতো করে যদি কথা বলতে পারতাম। কিন্তু আপনি সেই জায়গাটাতে যেতে পারছেন না। কেন পারছেন না? সমস্যাটা কোথায়? সেই সমস্যা হচ্ছে আমরা ভার্বের ব্যবহার জানি না। একটা ভার্বকে কিভাবে বিভিন্ন ভাবে কনভার্ট করতে হয়, এটা কিন্তু আমরা জানি না, এইটা আমরা পারি না। তো সেই জায়গাটা একটু দেখেন। আমরা জানি যে ডু, ডাজ, ডিড, এই 3টা ভার্ব আমাদের কাছে খুবই পরিচিত। সেন্টেন্সে এটি ভিন্ন ভিন্ন স্ট্রাকচার অনুযায়ী ভিন্ন ভিন্ন ভাবে বসে থাকে। এই ভার্বগুলো কখনো সেন্টেন্সকে নেগেটিভ, আবার কখনো ইন্টারোগেটিভ করার জন্য, আবার কখনো মেইন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব হিসেবে একটি বাক্যে বসে থাকে। এই ভিন্ন ভিন্ন ব্যবহারের কারণে ডু, ডাজ, ডিড নিয়ে আমাদের মধ্যে কনফিউশন তৈরি হয়। আমরা কখন ডু ব্যবহার করব, কখন ডাজ ব্যবহার করব, আর কখন ডিড ব্যবহার করব, এইটা নিয়ে কিন্তু আমাদের ভিতরে কনফিউশন তৈরি হয়। আজকে ডু ভার্বের ক্লাসটা করে যান, আর কোনো কনফিউশন থাকবে না। এই ক্লাসটি থেকে আমরা ডু, ডাজ, ডিড এর সকল ধরনের সমস্যা এবং জটিলতার সমাধান করতে পারবো। দেখেন, প্রথমে আমি বলে রাখি যে আমরা কিন্তু প্রত্যেকটা ভার্বের 5টা করে ফর্ম জানি। কিন্তু আমাদের সুবিধার্থে আমরা 3টা করে ফর্ম মুখস্থ করি, কিন্তু 5টা করে ফর্ম আমাদের মুখস্থ করব। আমাদের 5টা করে ভার্বের ফর্মের শিট রয়েছে, সেইটা আপনাদের দিব। তো এখান থেকে আমরা প্রথমে দেখব ডু ভার্বের 5টা ফর্ম কি কি। দেখেন, প্রথমে ডু, ভি ওয়ান ফর্ম। ডু শব্দের অর্থ করা, এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, আর এর পাস্ট পার্টিসিপাল হচ্ছে ডান। আমরা কিন্তু প্রত্যেকেই 3টা জানি, ডু, ডিড, ডান, কি তাই না বলেন? আমরা কিন্তু এই 3টাই জানি, ডু, ডিড, ডান। কিন্তু এর আইএনজি ফর্ম রয়েছে ডুইং। যেমন আমি কাজটা করিতেছি, আই এম ডুইং দা ওয়ার্ক। সে কাজ করিতেছে, হি ইজ ডুইং দা ওয়ার্ক। হ্যাঁ, তো এই যে ডুইং, আর থার্ড পারসন ফর্ম রয়েছে ডাজ। আমরা অনেকে ব্যবহার করি না। যেমন দেখেন, এই যে হি ডাজ হিজ ওয়ার্ক, সে তার কাজ করে। এখানে এই ডাজের ব্যবহারটা কিভাবে পেলাম, এই ডাজ কোথা থেকে আনলাম, গ্রামারের রুল অনুসারে এটা কি বলে, ডাজের উৎপত্তিটা কোথায়? এই ডু ভার্বের আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন হয়, ভার্বের পরে এস বা ইয়েস বসে। তো তাই না? এখানে দেখেন, এই ডু মানে কিন্তু করা। ডু মানে কি? করা। এই ডু এর সঙ্গে ইএস যুক্ত করে ডাস করা হয়েছে। তো আমরা অনেকে মনে করি কি, এই ডাসটা মনে হয় যে অক্সিলারি ভার্ব হিসাবে এখানে বসেছে। কিন্তু এটা কি তাই বসে? হি, এই যে হি ডাজ হিজ ওয়ার্ক, সে তার কাজ করে। এখানে ওয়ার্ক মানে তো কাজ। তাহলে এই ডাজটাকে আপনি অক্সিলারি ভার্ব বলবেন? নো। খুব ভালোভাবে দেখেন, এই ডু ভার্বের 5টা ফর্ম হচ্ছে ডু, ডিড, ডান, ডুইং, এবং থার্ড পারসন ফর্ম হচ্ছে ডাজ। যেমন এখানে আমি যদি একটা বাক্য লিখি, দেখেন এখানে একটা বাক্য লিখলাম, হি ইটস রাইস, সে ভাত খায়। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এই জন্য হি, ই এ টি এস, হি ইটস রাইস, আর আই সি ই। ভালোভাবে লক্ষ্য করেন, সে ভাত খায়। তো এখানে কি মূল ভার্বের পরে আপনি এস যোগ করেছেন না? হি ইটস রাইস যোগ করেছি। তো এখানেও ঠিক দেখেন, হি ডাজ হিজ ওয়ার্ক। এখানে কি এই ডু এর সঙ্গে ইএস না দিয়ে কোনোভাবে কি করা যায়? যায় না। কেন করা যায় না? প্রথমত, এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, এবং এখানে সাবজেক্ট হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন। যেমন এখানে হি ইটস ব্যবহার করেছে, আর এই ডু ভার্বের থার্ড পারসন ফর্ম, এই ইট ভার্বেরও কিন্তু 5টা ফর্ম হয়। কি কি বলেন তো?
ইট ভার্বের 5টা ফর্ম আপনাদের একটু লিখে দেখাই। এই 5টা ফর্মের একটা শীট রয়েছে, এটা আমি ক্লাস শেষে আপনাদেরকে প্রোভাইড করব। ই এ টি, ইট। এর V2 ফর্ম হবে এট, ATE, ইট, এট, ইটেন, EATEN, ইট, এট, ইটেন, ইটিং, EATING, ইট, এট, ইটিং, ইট, এট, ইটেন, ইটিং। আরেকটা হচ্ছে থার্ড পারসন ফর্ম ইটস, EATS। এই থার্ড পারসন ফর্মটা কখন কাজে লাগে? যখন যদি বলি আমি ভাত খাই, আই ইট রাইস। কি বললাম বলেন? আই ইট রাইস। যখন বলবো সে ভাত খায়, তখন তো আপনাকে এই থার্ড পারসন ফর্ম কাজে লাগাতেই হবে, হি ইটস রাইস। এখানেও ঠিক তাই, দেখেন, হি ডাজ হিজ ওয়ার্ক। তারপর একটা বাক্য করেছি, সে তার কাজ করেছিল। এই ডু ভার্বের, এই দেখেন এখান থেকে ডিড ব্যবহার করেছি, কেননা এই বাক্যটা পাস্ট ইনডেফিনাইটে আছে। সে তার কাজ করেছিল, হি ডিড হিজ ওয়ার্ক। সে তার কাজ করেছে, হি হ্যাজ ডান হিজ ওয়ার্ক। হি হ্যাজ ডান হিজ ওয়ার্ক। এই যে ডু অর্থ করা, মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ অন্য সকল মেইন ভার্বের মতোই সেন্টেন্সে এটা ব্যবহৃত হতে পারে। কিন্তু এই ডু ভার্বটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ভার্বটি হচ্ছে ডু, ডাজ, ডিড প্রধানত প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স এবং পাস্ট ইনডেফিনাইট টেন্সকে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করার জন্য ব্যবহৃত হয়। এটা আবার একটু কেমন দেখেন, আমরা জানি যে টেন্সের 12 ধরনের স্ট্রাকচার আছে। আমরা যখন প্রতিটা স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স তৈরি করি, তখন দেখি যে এই 12 ধরনের স্ট্রাকচারের ভিতরে শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স এবং পাস্ট ইনডেফিনাইট টেন্সের সাথে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। একটু খেয়াল করে দেখবেন, এখানে কোনো, যেমন আই ইট রাইস, এখানে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? নেই। অন্য 10টিতে কিন্তু অক্সিলারি ভার্ব থাকে। এছাড়া আমরা আরো একটা বিষয় জানি যে যদি কোনো সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়, তাহলে সেই সেন্টেন্সের অক্সিলারি ভার্ব থাকে, শুধুমাত্র সেই ভার্বের সাথে যদি নট বসিয়ে দেই, তাহলে সেন্টেন্সটি নেগেটিভ হয়ে যায়। সেন্টেন্সটি কি হয়? নেগেটিভ হয়। যেমন দেখেন, আই অ্যাম ইটিং রাইস। কি বললাম বলেন তো? আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। আই অ্যাম নট ইটিং রাইস, হি ইজ প্লেইং ফুটবল, হি ইজ নট প্লেইং ফুটবল, দে আর ওয়াচিং টিভি। এখানে লিখেছি না? এইবার দেখেন, ইন দ্য সেম ওয়ে আমরা জানি যে কোনো সেন্টেন্সকে যদি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়, তাহলে ওই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যে অক্সিলারি ভার্ব আছে, সেটা সবার প্রথমে নিয়ে আসলে সেটা ইন্টারোগেটিভ হয়ে যায়, প্রশ্নবোধক। যেমন দেখেন, আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। এটা ইন্টারোগেটিভ কিভাবে করবেন? অ্যাম আই ইটিং রাইস? অ্যাম আই ইটিং রাইস? হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে। ইজ হি প্লেইং ফুটবল? সে কি ফুটবল খেলছে? দে আর ওয়াচিং টিভি, তারা টিভি দেখছে। আর দে ওয়াচিং টিভি? এখানে কি করেছি বলেন তো? এই যে অক্সিলারি ভার্ব আছে না, এই যে যেমন দেখেন, আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। এই বাক্যে একটা অক্সিলারি ভার্ব আছে, অ্যাম। এই বাক্যে একটা অক্সিলারি ভার্ব কি রয়েছে? অ্যাম। মেইন ভার্ব কি? ইটিং। তো এই বাক্যটাকে যখন আমরা ইন্টারোগেটিভ করব, তখন এই অক্সিলারি ভার্বটাকে সবার প্রথমে আনবো। এটা মনে রাখবেন, আমি প্রথম ক্লাসে এটা দেখিয়েছি। এখন আমাদের ভাবতে হবে, যে সকল অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না, পৃথিবীর সব সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে এবং পাস্ট ইনডেফিনাইট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। সেই সকল জায়গাগুলোকে কিভাবে আমি নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করতে পারি, সেইটা আমরা দেখব। আমি আগেই বলেছি যে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এবং পাস্ট ইনডিফিনাইট টেন্সের সেন্টেন্সের কোনো অক্সিলারি ভার্ব থাকে না। সো যখন আমরা কোনো সেন্টেন্সের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কোনো সেন্টেন্স অথবা পাস্ট ইনডিফিনাইট টেন্সের সেন্টেন্স গুলাকে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করতে যাব, তখন আমাদের এই ডু ভার্বের সাহায্য নিতে হবে। কি ভার্বের? এই ডু এর কিন্তু স্পেশাল কোনো এখানে মিনিং হয় না। দেখেন, একটু ভালো করে খেয়াল করেন, কারণ আমি আগেই বলেছি যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করতে গেলে সেই সেন্টেন্সের অক্সিলারি ভার্বের সাথে নট দিলে নেগেটিভ ইন্টারোগেটিভ হয়। কিন্তু যেখানে নেগেটিভ ইন্টারোগেটিভ করার জন্য কোনো অক্সিলারি ভার্ব নেই, যেমন দেখেন, আই প্লে ফুটবল, এখানে এই যে বাক্যে এখানে তো কোনো অ্যাম ইজ আর নেই। এই বাক্যটাকে আপনি কিভাবে নেগেটিভ করবেন, কিভাবে ইন্টারোগেটিভ করবেন বলেন তো? আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। দেখছেন, এই বাক্যগুলোকে আমরা কিভাবে নেগেটিভ বা নেগেটিভ ইন্টার। হি স্যাট ইন দ্য রেস্টুরেন্ট, সে রেস্টুরেন্টে বসেছিল। হি রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে। আই স্পোক ইন ইংলিশ। আমরা দেখতে পারছি যে এই সেন্টেন্সগুলোতে কোনো অক্সিলারি ভার্ব নেই। এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্সের বাক্য। এই যে দেখেন একটা বাক্য, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমি আগামী ক্লাসে টেন্সের উপরে খুব ভালোভাবে A to Z ক্লাস নিব। যারা আমার ক্লাসটা বিন্দু মাত্র ভালোবেসেছেন, আমাকে ভালোবেসেছেন, আমার কথাটা যদিও একটু বুঝতে পারেন, আগামী ক্লাসটা ঠিক টাইমলি জয়েন করবেন। টেন্স নিয়ে আপনাদের আর কোনো সমস্যা কোনোদিন থাকবে না। তো দেখেন, এই যে জায়গাটা বললাম, যে এই জায়গাটাতে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই। কিভাবে এটা আমরা নেগেটিভ করব? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডু বসে এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ডাজ বসে। তাহলে কি বসে? ডাজ বসে। আবার যখন ডাজ বসে, তখন মেইন ভার্বের সঙ্গে কিন্তু এস বাই এস থাকে না। এটা আমরা একটু পরে এক্সাম্পলে দেখবো। মেইন ভার্বটা আবার বেস ফর্মে ফিরে আসে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে হি, সি, ইট।
অথবা কোনো সিঙ্গেল নেম লাইক রহিম, করিম এটসেট্রা। এবার আমরা স্ট্রাকচার দেখবো। যেমন দেখেন, আই প্লে ফুটবল, এই বাক্যটাকে কিভাবে আমরা নেগেটিভ করব, কিভাবে আমরা ইন্টারোগেটিভ করব। আই প্লে ফুটবল, এই ধরনের বাক্য এখানে যারা আপনারা স্টুডেন্ট আছেন বিভিন্ন স্কুল কলেজ লেভেলের, আমার এই ক্লাসটা দেখেন, আপনি নিজে নিজে শত শত বাক্য তৈরি করতে পারবেন। আই প্লে ফুটবল, এখানে আই যেহেতু ফার্স্ট পারসন, এখানে কি করতে হবে, আই ডু নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না। এখানে আই এর পরে একটা ডু নট যোগ করেছি, কেন করেছে, এই জায়গাটা দেখেন, এই যে অক্সিলারি ভার্ব নেই বিধায় এখানে ডু বা ডাস কে অক্সিলারি ভার্ব হিসেবে আনতে হয়, পাস্ট টেন্সে ডিড আনতে হয়। দে ড্রিউ আ পিকচার, তারা একটা ছবি এঁকেছিল, সরি দে ড্র আ পিকচার, তারা একটা ছবি আঁকে। এটারই নেগেটিভ কি হবে, দে ডু নট ড্র এ পিকচার, তারা একটা ছবি আঁকে না। ইউ ইট রাইস, তুমি ভাত খাও, এই বাক্যটাকে আমরা যারা প্রথম এই ল্যাঙ্গুয়েজটা শিখতে এসেছি, আমরা অনেকেই আমাদের মাথার উপর দিয়ে যাবে যে স্যার এখানে তো অক্সিলারি ভার্ব নেই। আপনি শিখিয়েছিলেন ইউ আর ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছ, এখানে যেহেতু অক্সিলারি ভার্ব আর রয়েছে, এটাকে নেগেটিভ করতে গেলে আর এর পরে নেগেটিভ দিলে বাক্যটা, আর এর পরে নট দিলে নেগেটিভ হবে। ইউ আর ইটিং রাইস, ইউ আর নট ইটিং রাইস, ইউ আর গোয়িং টু স্কুল, ইউ আর নট গোয়িং টু স্কুল। কিন্তু এখানে তো কোনো অ্যামিজার নেই। এই বাক্যগুলো কিভাবে আমরা নেগেটিভ করব বা নেগেটিভ ইন্টারোগেটিভ করব, যেমন দেখেন, ইউ আর, ইউ ইট রাইস, তুমি ভাত খাও, কিভাবে করবেন, ইউ ডু নট ইট রাইস। এই ডু নটটা কেন নিয়ে আসলাম, বলা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে নেগেটিভ করতে গেলে ডু নট বা ডাজ নট বসে, কি অনুসারে, সাবজেক্ট অনুসারে। এবার দেখি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি হয়। যেমন হি প্লেস ফুটবল, এই যে দেখেন এখানে হি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন। এবার কি হবে, হি প্লেস ফুটবল, এখানে কিন্তু ডাজ নট ব্যবহার করব, এবং কি লিখবো, হি ডাজ নট প্লে ফুটবল, হি ডাজ নট প্লে ফুটবল। এই যখন ডাজ ব্যবহার করব বা ডাজ নট ব্যবহার করব, তখন কিন্তু আর প্লেস হবে না, তখন ওই ভার্বটা তার বেস ফর্মে ফিরে যাবে। একই নিয়মে দেখেন, শি সিংস এ সং, সে একটা গান গায়, শি ডাজ নট সিং এ সং, সে একটা গান গায় না। রহিম ড্রস এ পিকচার, রহিম একটা ছবি আঁকে, রহিম ডাজ নট ড্র এ পিকচার। ইট হ্যাজ এ রেড কালার, ইহার আছে একটি লাল রং, ইট ডাজ নট হ্যাভ এ রেড কালার। দেখেছেন, ইহার একটা লাল রং নেই। তাহলে এইভাবে আমরা যদি এখান থেকে প্র্যাকটিস করি, আমরা কেন পারবো না। আই প্লে ফুটবল, দেখেন আমি ফুটবল খেলি, এই বাক্যটাকে ইন্টারোগেটিভ করেন কি হবে, তখন ওই যে বলেছি না প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডু বা ডাজ আসে, তাহলে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, এইটাকে ইন্টারোগেটিভ করতে গেলে ডু ব্যবহার করতে হবে, ডু আই প্লে ফুটবল। ব্যবহার, এই ডাজ মানে হচ্ছে ডু ভার্বের সাথে ওই ইএসটা বসে যাওয়া, এই কারণে মেইন ভার্বের সাথে এস ইএস থাকে না, ওই ভার্বটা আবার বেস ফর্মে ফিরে আসে। এখন আমরা দেখবো এই সেন্টেন্স গুলো কিভাবে ইন্টারোগেটিভ করতে হয়। ইন্টারোগেটিভ করার জন্য শুধুমাত্র এই ডু ডাজ ভার্বের সেন্টেন্সটা সবার শুরুতে, এই ডু বা ডাজ এইটা কোন সেন্টেন্সে সবার শুরুতে নিয়ে আসলে, একেবারে সবার শুরুতে নিয়ে আসলে এই বাক্যটা ইন্টারোগেটিভ হয়ে যায়। যেমন আই প্লে ফুটবল, ডু আই প্লে ফুটবল, এই ডুটাকে সবার প্রথমে বসাতে হবে। দে ড্র এ পিকচার, তারা একটা ছবি আঁকে, ডু দে ড্র এ পিকচার, তারা কি ছবি আঁকে। তাহলে দেখছেন আপনি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের পৃথিবীর যে কোনো বাক্যকে, পৃথিবীর যে কোনো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্যকে আপনি ইন্টারোগেটিভ করতে পারবেন, কোন নিয়মে, ওই বাক্যের শুরুতে সাবজেক্ট অনুসারে ডু বা ডাজ বসাতে হবে। কি বসাতে হবে বলেন, ডু বা ডাজ। যেমন দে ড্র এ পিকচার, তারা একটা ছবি আঁকে, তারা কি একটা ছবি আঁকে, ডু দে ড্র এ পিকচার। এবার আমরা দেখব যে পাস্ট ইনডেফিনিট টেন্সে ডু এর ব্যবহার। আমি আগেই বলেছি পাস্ট ইনডেফিনিট টেন্সের সেন্টেন্স গুলাকে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করার জন্য ডিড এর ব্যবহার করতে হয়। এখানে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড বা সিঙ্গুলার প্লুরালে যে পার্সন সাবজেক্ট হিসেবে বসুক না কেন, এখানে সব জায়গায় কিন্তু ডিড ব্যবহার করতে হবে। প্রেজেন্ট টেন্সে একটা ঝামেলা ছিল ডু বা ডাজ, পাস্ট টেন্সে শুধুমাত্র ডিড বসাবেন। এছাড়া আমরা জানি যে ডিড হচ্ছে ডু এর পাস্ট ফর্ম, ডু ভার্বের আমি প্রথমেই দেখিয়েছি ডু ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ডিড। এই কারণে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে গেলে সেন্টেন্সটার মেইন ভার্বটা পাস্ট ফর্ম থাকবে না, ওটা রুট ফর্ম। অর্থাৎ মনে রাখবেন, কোনো ভার্বের কোনো সেন্টেন্সে যদি ডু ভার্ব, কোনো সেন্টেন্সে যদি ডিড ভার্বটা বসানো হয় এবং ডিডের পরে অন্য কোনো ভার্ব বসলে ওই ভার্বটা প্রেজেন্ট ফর্মে ফিরে আসবে। এটা কেমন হয়, এখন আমরা একটু এটা দেখবো। অ্যাফার্মেটিভে দেখেন, এখানে দেখতে পাচ্ছি আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম, কি হবে বলেন, আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। আমি ফুটবল খেলিনি, আচ্ছা এই বাক্যটাকে আমরা অনেকে এইভাবে বলে ফেলি, আমি ফুটবল খেলেছিলাম না। তো এটাতে নেগেটিভ ভাবে বলা যায় না, বাংলাটা এমন করে সাজাতে হবে, আমি ফুটবল খেলিনি, কি হবে, আই ডিড নট প্লে ফুটবল। আমি কি ফুটবল খেলেছিলাম, এই ডিডটাকে সবার প্রথমে আনতে হবে, ডিড আই প্লে ফুটবল। দেখেন হি ড্রিউ আ পিকচার, সে একটা ছবি এঁকেছিল, হি ডিড নট ড্রিউ আ পিকচার, সে একটা ছবি আঁকেনি।
ডিড হি ড্র এ পিকচার, সে কে একটা দেখেন কেবল বলেছি, এই যে যখন আমরা ডিড ব্যবহার করব, কোনো বাক্যে ডিড বসলে ডিড এর পরে ভার্বটা বেস ফর্মে ফিরে আসে। ডিড ইউ ড্রিউ এ পিকচার, এটা কিন্তু ভুলেও কখনো লেখা যাবে না। ডিড হি ড্র এ পিকচার, মনে রাখবেন ডিড এর পরে ভার্বের বেস ফর্ম বসে। এই ধরনের সেন্টেন্স ছাড়াও আমরা জানি যে আর দুইটা সেন্টেন্স রয়েছে। এই দুইটা সেন্টেন্স আমরা দেখবো। ফর এক্সাম্পল, একটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর একটা হচ্ছে ডাব্লিউএইচ যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখেন একই নিয়ম, আমি কিন্তু আমার ক্লাসের শুরুতে যখন প্রেজেন্ট টেন্স গুলো দেখাচ্ছিলাম, ওই প্রেজেন্ট টেন্সের বাক্যকে কিভাবে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ এবং সেখান থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ করা যায়, এগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম। এখন আবার দেখাচ্ছি সেই একই জিনিস, কিন্তু শুধু পাস্ট ফর্মে। যেমন দেখেন, দে ড্রোভ এ কার, তারা একটা গাড়ি চালিয়েছিল। এই ড্রোভ কথাটা কোন জায়গা থেকে এসেছে বলেন তো? এই জন্য কিন্তু আমাদের এই কনজুগেশন অফ ভার্ব, এটা অবশ্যই মুখস্থ করতে হবে। আমরা অনেকে বলি, অনেক টিচাররা বলে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কথা বলতে গেলে তোমাকে প্রচুর ভোকাবুলারি মুখস্থ করতে হবে। ভোকাবুলারি বলতে কিসের ভোকাবুলারি বুঝায় বলেন তো? এই মূলত ভার্বের ভোকাবুলারিকে বুঝায়। এই যে আমি যদি বলা হয়, আমি যদি বলি সে একটা চিঠি লিখেছিল, তো আপনি জানেন রাইট মানে লেখা, কিন্তু লিখেছিল ইংরেজি কি এইটা যদি না জানেন, আপনি জীবনেও ওই বাক্যটা করতে পারবেন না। তো কি হবে? এই রাইট ভার্বের ভি টু ফর্ম হি রোট, এইটা আপনাকে জানতে হবে। হি রোট এ লেটার, কি করতে হবে বলেন? হি রোট এ লেটার। তো দেখেন এই যে জায়গাটা, তারা একটা গাড়ি চালিয়েছিল, দে ড্রোভ এ কার, তারা একটা গাড়ি চালায়নি, দে ডিডেন্ট। এই যে এখানে ডিড কেন নিয়ে আসলাম, ডিড নট কেন আনলাম? কারণ আমরা জানি পাস্ট ইনডেফিনাইট টেন্সের একটা বাক্য, আর এই পাস্ট ইনডেফিনাইট টেন্সের একটা বাক্যকে নেগেটিভ করতে গেলে ওই প্রেজেন্ট টেন্সে যেমন ডু নট বা ডাজ নট আসে, এখানে একটি মাত্র ভার্ব আসবে, ডি নট, ডিড নট। দে ডিড নট ড্রাইভ এ কার, তারা একটা গাড়ি চালায়নি। তারা কি একটা গাড়ি চালিয়েছিল? ডিড দে ড্রাইভ এ কার, তারা কি একটা গাড়ি চালিয়েছিল না, বা তারা কি গাড়ি চালায়নি? ডিডেন্ট দে ড্রাইভ এ কার। এই বাক্যগুলো কিন্তু আপনারা নিজেরা করবেন। তারা কোথায় গাড়ি চালিয়েছিল দেখেন, এই জায়গায় বলেছিলাম, এই যে ওকে, এই জায়গাটা দেখেন যে কিভাবে আমরা, এই যে ডিড সাবজেক্টের আগে যখন বসবে, সাবজেক্ট প্লাস ভি টু ফর্ম প্লাস অবজেক্ট, আর সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস অবজেক্ট, আরেকটা রয়েছে ডিড প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম, ডিড প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম। তো এই বাক্যগুলো যখন আমরা তৈরি করব, তখন এর আগে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ডও যোগ করতে পারবো। কেমন দেখেন, এই যে ডাব্লিউএইচ যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স, ডাব্লিউএইচ প্লাস ইন্টারোগেটিভ সেন্টেন্স। কেমন দেখেন, তারা কি গাড়ি চালিয়েছিল, ডিড দে ড্রাইভ এ কার, অর্থাৎ এই ডিডটাকে সবার প্রথমে বসাতে হবে। তারা কি গাড়ি চালায়নি, ডিডেন্ট দে ড্রাইভ এ কার, হোয়ার ডিড দে ড্রাইভ এ কার। এই যে দেখেন আমার প্রথম বাক্যটা কিন্তু এমন ছিল, ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক। কি ছিল? ডিড দে ড্রাইভ এ কার, তারা কি একটা গাড়ি চালিয়েছিল। কিন্তু এই বাক্যটাকে যখন আপনি ডাব্লিউএইচ যুক্ত ইন্টারোগেটিভ করবেন, এই বাক্যের শুরুতে একটা ডাব্লিউএইচ শব্দ বসিয়েছি, হোয়ার ডিড দে ড্রাইভ এ কার, তারা কোথায় গাড়ি চালিয়েছিল। হুম, এই শীটগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, এখান থেকে আপনারা প্র্যাকটিস করবেন। তারা কোথায় গাড়ি চালিয়েছিল, তারা কেন গাড়ি চালিয়েছিল, হোয়াই ডিড দে ড্রাইভ এ কার, হোয়াই শব্দের অর্থ কেন। তারা কখন গাড়ি চালিয়েছিল, হোয়েন ডিড দে ড্রাইভ এ কার। আপনি কিন্তু এতটুকু জানেন, অলরেডি জেনে ফেলেছেন, ডিড দে ড্রাইভ এ কার, কি বলেন তো? ডিড দে ড্রাইভ এ কার। তো এর পূর্বে আপনি শুধু যদি একটা ডাব্লিউএইচ যুক্ত ওয়ার্ড যুক্ত করেন, তাহলে ওই বাক্যটা ডাব্লিউএইচ যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল। তারা কখন গাড়ি চালিয়েছিল, হোয়েন ডিড দে ড্রাইভ এ কার। এইটা দিয়ে আপনি অনেক বাক্য তৈরি করতে পারেন। তারা কখন ভাত খেয়েছিল, তারা কখন বাড়ি এসেছিল, মিতা কখন গান গেয়েছিল, রনি কখন চিঠি লিখেছিল। এই নিয়ম দিয়ে আপনি করতে পারবেন। তো এইগুলো সমস্ত প্রকার ডু ভার্বের ব্যবহার। আশা করি আপনাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়েছে। এইভাবে এই সেন্টেন্স গুলা বারবার কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো দেখেন আজকে আমি আপনাদেরকে যে ডু ভার্বের উপরে, বি ভার্বের উপরে ক্লাস নিয়েছি, আমি মনে করি এখান থেকে আপনারা বিন্দু মাত্র কিছু হলেও শিখতে পেরেছেন। এবং এইখান থেকে আপনারা শিখে কতটা উপকৃত হয়েছেন, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এখানে জানাবেন। আপনারা যদি একটু ভালো কমেন্ট করেন, তাহলে আমার ক্লাস নেওয়ার আগ্রহ বাড়বে। এবং কেউ যদি মনে করেন এই ক্লাসটার মাধ্যমে আমি শিখতে পারবো, এনার কাছে আমি ইংরেজিটা শিখতে পারবো, বেসিকটা আমি পাকা করতে পারবো, তো আমার পেইড কোর্সও থাকে। এখানে 3 মাসের কোর্স, দেখেন এখানে কোর্স কন্টেন্ট দিয়ে রেখেছি। আপনারা এটা চাইলে আমার পেইড কোর্সে নিতে পারবেন। অর্থাৎ এখানে 3 মাসের কোর্স থাকবে। এই কোর্সটা মূলত যারা হাউস ওয়াইফ, স্টুডেন্ট, টিচার, জব সিকার্স, অফিসার, ফ্রিল্যান্সার, ইমিগ্রান্টস রয়েছেন, ঘরে বসে অনলাইনে, অনেকেই আমরা এখানে জব করি, আমরা রাতে এসে
বা পার্ট টাইমে বা আমরা প্রাইভেটে কোথাও ব্যাচ করতে যাব সেই সময় আমাদের হাতে থাকে না। তো রাত 10টা থেকে এই ব্যাচগুলো শুরু করি। যদি কেউ মনে করেন যে বেসিকটা শিখবো, 3 মাসের কোর্স, প্রত্যেকটা ব্যাচে সর্বোচ্চ 30 জন স্টুডেন্ট থাকবে। এখানে প্রতিটা ব্যাচ সন্ধ্যা বা রাতে, এখানে দুইটা টাইম থাকবে, 10টাতে বা আপনি 8টার টাইমে নিতে পারবেন। আগামী 30 তারিখ থেকে আমাদের কিন্তু পেইড কোর্সের, বিশেষ করে আমার একটা নতুন ক্লাস, একটা ব্যাচ আমি চালু করেছি। তো যদি কেউ আপনারা সেখানে থাকতে চান, যদি কেউ মনে করেন যে এই স্যারের মাধ্যমে বেসিকটা আমি অ্যাডভান্স লেভেল পর্যন্ত যেতে পারবো, ইংলিশে কথা বলতে পারবো, এবং শুধু আজকের আমার এই যে ক্লাসটা শেষ তা না, আমি রেগুলার ওয়েতে আপনাদের ফ্রি ক্লাস নিব। আজকের ক্লাস আমি জিএস এর শিট গুলো দেখিয়েছি, এগুলো আপনাদেরকে দিব। এখান থেকে প্রতিটা ক্লাস শেষে আপনারা ক্লাস রেকর্ড পাবেন, পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে, গুগল মিট অ্যাপ এবং জুম অ্যাপের মাধ্যমে পারবেন ক্লাস করতে। প্রতিটা ক্লাস শেষে ক্লাস রেকর্ড পাবেন। কোর্স প্ল্যান দেখেন, আপনি একটি মাত্র কোর্স থেকে 70টা ক্লাস পাবেন, এবং প্রথম 10টি ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপরে ক্লাস, এবং পরবর্তী ক্লাসগুলো অ্যাডভান্স লেভেলের ক্লাস হয়। প্রত্যেকটা ক্লাসে খুব মজবুত করে আমি এখানে যেভাবে বোঝাচ্ছি। আর দেখেন এখানে ফ্রি ক্লাসগুলোতে কি হয় জানেন, আমি চাইলেও কিন্তু এখানে আনমিউট করতে পারি না। আনমিউট করলে সবাই কথা বলে ওঠে, তখন ক্লাসটা কিন্তু খুব হজরল হয়ে যায়। এখানে 50 থেকে 70 নাম্বার ক্লাস পর্যন্ত কনভারসেশন, এই যে 50 থেকে 70, এই 30টা ক্লাস কিন্তু আপনি কনভারসেশন প্র্যাকটিস করতে পারবেন। ওই যে কেবল কিভাবে দেখালাম প্রেজেন্টেশন দিতে হয়, এইভাবে শেষের 30টা ক্লাসে আপনি 3 মাসের ভিতরে যেন এক্সপার্ট হতে পারেন সেই বিষয়টা। এবং কোর্স ফি হচ্ছে 2000 টাকা। যদি কেউ একবারে দিতে পারেন ভালো, একবারে না দিতে পারলে, যদি কেউ 1000 টাকা দিয়ে শুরু করতে চান, পরবর্তীতে ধাপে ধাপে কিস্তি সিস্টেমে ওটা আপনি পার্মানেন্ট ভাবে না দিয়ে দিতে চাইলেও পারবেন। আর টাকা পাঠানোর জন্য বিকাশ, নগদ, রকেটে দিতে পারবেন। এবং এই কোর্স চলাকালীন সময় আপনার যদি কোনো সমস্যা থাকে, আপনি পার্সোনালি ফোন দিয়ে বলতে পারবেন যে স্যার, গতকালকের ক্লাসে এই জায়গাটাতে আমি বুঝতে পারিনি। যখন আপনাদের কনভারসেশন করাবো, যখন আপনাদের ওয়ান টু ওয়ান সেশন করাবো, স্পোকেন ক্লাস করাবো, তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে ল্যাঙ্গুয়েজটা কেন গুরুত্বপূর্ণ, কেন আমরা শিখতে পারিনি। তো দেখেন অনেক কিছু আপনাদেরকে বুঝালাম। আপনারা এখান থেকে যদি কেউ আমার ক্লাস থেকে একটু উপকৃত হয়ে থাকেন, আমার এই হোয়াটসঅ্যাপে জানাবেন যে স্যার আপনার ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো নাও লেগে থাকে তাও আমাকে জানাবেন। আর যদি কেউ পেইড কোর্সে আসতে চান, আর আগামীকালকের ফ্রি ক্লাসটা একই সময় শুরু করব, টেন্সের উপরে ক্লাস নিব, টেন্স এবং মডাল ভার্বের উপরে। তো এই ক্লাসটা থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, কাইন্ডলি আমাকে হোয়াটসঅ্যাপে একটু নক দিবেন। এবং আজকের ক্লাসটা থেকে বি ভার্ব এবং ডু ভার্ব সম্পর্কে আপনারা কি মোটামুটি একটা ধারণা পেয়েছেন যে বি ভার্ব বা ডু ভার্বটা কিভাবে ব্যবহার করতে হয়? প্লিজ লেট মি নো দ্যাট। মোটামুটি কিভাবে একটা বাক্যকে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ। আগামীকালকে কটার সময় ক্লাস শুরু হবে স্যার? হ্যাঁ, আগামীকালকে নোটিং দিয়ে জানিয়ে দিব, সম্ভবত একই টাইমে ক্লাস থাকবে। ঠিক আছে, টেন্সের উপরে ক্লাস থাকবে। আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ থাকবে, আপনারা কেউ এই ক্লাসটা মিস করবেন না প্লিজ। আমাদের টেন্স সম্পর্কে প্রথম আজকে সমস্যা হচ্ছে, কয়টার সময় হবে হবে আনুমানিক? হ্যাঁ ওকে। ওটা 8:30টাতেই শুরু আমরা করবো, সাড়ে বাইরে। আটটা 9টায় শুরু করবো, 9টা। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে।